صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل وسلم السلام عليكم ورحمة الله وبركاته আচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা আসলে আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আর কি আমাদের এখানে একত্রিত হওয়ার প্রধান এবং মুখ্য উদ্দেশ্যটা কি আগে সেটা থেকে শুরু করি। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা লক্ষ্য আর উদ্দেশ্যতে পাঠাইছে, তাই না? যারা মুসলিম যারা আছি আমরা আর কি, বা যাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে একটা নির্দিষ্ট উদ্দেশ্যতে দুনিয়াতে পাঠানো হয়েছে, তাই না? তো আমাদের একটা উদ্দেশ্য আছে। তা আমরা আসলে কোন উদ্দেশ্যে, কোন টার্গেট নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি, এখানে বসে আছি, সে উদ্দেশ্যটাকে আমাদের পরিষ্কার হওয়া উচিত। ঠিক আছে, আমরা সবাই এখানে আসছি কি জন্য? আমরা সবাই এখানে আসছি হচ্ছে অ্যাজ এ ডিজিটাল স্মার্ট মার্কেটার হওয়ার জন্য, তাই না? আচ্ছা, মার্কেটার কারা? প্রথমত হচ্ছে মার্কেটার, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে মার্কেট, তাই না? দুইটা শব্দ আছে। ডিজিটাল পরে কথা বলছি, আগে মার্কেটের কথা বলি। ঠিক আছে, মার্কেট কি? মার্কেট হচ্ছে বর্তমান সমসাময়িক এই পুরো বিশ্ব যেই ফিনান্সিয়াল ট্রানজাকশনের মাধ্যমে চলে, পৃথিবীতে যত ফিনান্সিয়াল ট্রানজাকশন যেই কেন্দ্রবিন্দুতে এসে হয় সেটা হচ্ছে মার্কেট। পৃথিবীতে এমন কোনো আপনি জায়গা দেখাতে পারবেন না যেটা মার্কেট ব্যতীত কোনো প্রকার ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়। আপনারা বলতে পারেন ফিনান্সিয়াল ট্রানজাকশন সবচেয়ে বেশি হয় ব্যাংকও একটা মার্কেট, তাই না? মানে শেয়ার মার্কেট হয় না, শেয়ার মার্কেট। পৃথিবীতে এমন কোনো স্থান নাই যেখানে আপনার ট্রানজাকশন হচ্ছে বাট মার্কেটিং নাই, এটা এমন তো কোনো স্থান আপনি পাবেন না। ঠিক আছে, তাহলে মার্কেটিং কি করা হয়? পণ্যকে মার্কেটিং করা হয়, তাই না? পণ্যকে মার্কেটিং করা। কেউ পণ্যকে মার্কেটিং করে। এখানে মার্কেটিং দুই রকমেরই হয়। ঠিক আছে, মার্কেট দুই রকম হয়। একটা হচ্ছে কি পণ্যর মার্কেটিং হয়, প্রোডাক্ট, আর একটা কি হয় সার্ভিস। আচ্ছা, এই সার্ভিসের মধ্যে কি অন্তর্ভুক্ত আছে বলতে পারবেন? সার্ভিস জিনিসটা হচ্ছে নিজের দক্ষতা। খুবই দারুণ, যে নিজের দক্ষতাকে আপনি হচ্ছে মার্কেটিং করবেন। আপনার মধ্যে মার্কেটিং করার দক্ষতা এবং যোগ্যতা আছে, এটাকে আপনি সবার সামনে রিপ্রেজেন্ট করবেন এবং তার বিনিময়ে আপনার কাছে অর্থ দেবে। আপনি যখন মাঠে ঘাটে যখন কাজ করান কোনো কি বলে লেবারকে দিয়ে, সেও কি দেয়? সে কিন্তু তার দক্ষতাকে দেয় এবং শ্রমকে দেয়, সে দুইটাই দেয়। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখানে মার্কেটের মূলত কি ইউটিলাইজ হয়? দুইটা জিনিস ইউটিলাইজ হয়, একটা হচ্ছে প্রোডাক্ট ইউটিলাইজ হয়, আর একটা হচ্ছে নিজের শ্রম, মেধা বা নিজের স্কিল, এই জিনিসটা হয় আর কি, ইমপ্লিমেন্ট হয়। তাহলে আমরা মার্কেটিং বিষয়টা আমরা বুঝতে পারলাম, তাই না? মার্কেটিং এ কি করছি আমরা? হয় পণ্য বিক্রি করব, পণ্যের ট্রানজাকশন হবে, প্রোডাক্টের ট্রানজাকশন হবে, অথবা নিজের দক্ষতার ট্রানজাকশন হবে। ঠিক আছে, এই গেল। তারপর আসলে প্রথম যে শব্দে ফিরে আসি, সেটা হচ্ছে ডিজিটাল শব্দটা মার্কেটিং কথাটা এই জন্য বলছি কারণ মার্কেটিং কথাটা হচ্ছে প্রিমিটিভ ওয়ার্ড বলতে এটা হচ্ছে একদম আদি সৃষ্টি শুরু থেকে মার্কেটিং শব্দটা আসছে। ঠিক আছে, এবার তার আগে আসছে, এরপরে আসছে কি ডিজিটাল বা অ্যানালগ মার্কেটিং। আগে আমাদের যে মার্কেটিং গুলো ছিল, অ্যানালগ বলতে আসলে আমরা আদি মার্কেটিং এর কথা যেটা বলি আর কি, ট্রেডিশনাল আগে যে আমাদের মার্কেটিং গুলো ছিল, সে মার্কেটিং কি ছিল? তখন হচ্ছে আমরা, যদিও এখনো প্রসেস এখনো মোটামুটি চলে, আগে একটা সময় ছিল যা ওই রাজা বাচ্চাদের সময়, তখন কি করতো? ঢেরা পিটাতো, তাই না? তখন ঢেরা পিটাতো, তারপর হচ্ছে বাঁশি সিঙ্গা ফু দিয়ে তারপরে লোকজনকে একত্রিত করতো। কিন্তু সময়ের আবর্তনে, সময়ের বিবর্তনে জিনিস কিন্তু একই থেকে গেছে। আপনারা জিনিসগুলো চিন্তা করে দেখেন, জিনিস একই থেকে গেছে। অপারেশন, মেইন যে অপারেশন একই থেকে গেছে, কিন্তু শুধুমাত্র মেথডটা চেঞ্জ হয়েছে। আগে জিনিসটা কি ছিল যে আসলে ওই সিঙ্গার মাধ্যমে আমার দিকে তাকাবেন, ক্যামেরার দিকে কেউ তাকবেন না, সবার নজর শুধুমাত্র আমার দিকে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আগে যে মেথডটা ছিল, কি মেথড ছিল? আগে মেথড ছিল লোকজনের কাছে পৌঁছানো, অপারেশনটা ছিল, মেইন যে অপারেশনটা ছিল, কার্যক্রম ছিল, সেটা হচ্ছে মানুষের কাছে আমার বার্তাটা পৌঁছানো।
ঠিক আছে, যেটা আমরা এখন বর্তমানে যেটা জানি কি প্রচারই প্রসার, তাই না? আচ্ছা, তো হচ্ছে এই বার্তাটা পৌঁছানো হইতো, তো এখনো ওই বার্তাটাকে পৌঁছানো হয়, তবে একটু ডিজিটালাইজ ভাবে। আগে ওই সিংহায় ফু দিত বা হচ্ছে ঢেরা পিটাতো, তারপর সেখান থেকে আস্তে আস্তে মাইকিং আসলো, সেখান থেকে আস্তে আস্তে পোস্টারিং আসলো, লিফলেটিং আসলো, ব্যানার আসলো, এখন কি হয় ডিজিটাল ব্যানার আসছে, এরকম, তাই না? তারপর আস্তে আস্তে এখন কি হলো, আস্তে ডিজিটালাইজে ঢুকে গেল। ডিজিটালাইজ নিয়ে আমরা পরে কথা বলছি, যে এখন মানুষের হাতে স্মার্টফোন আছে, মানুষের হাতে যত ইলেকট্রনিক মিডিয়া আছে, যত প্রকার ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রত্যেক ইলেকট্রনিক মিডিয়াতে কি হলো, এই নিউজগুলো সবার হাতে হাতে পৌঁছে গেল, বা ইয়াটা পৌঁছে গেল, প্রসারণটা পৌঁছে গেল। তো এটা হচ্ছে আমাদের কি ডিজিটালাইজ, তাই না? তো এই হচ্ছে আমরা ডিজিটাল এবং মার্কেটিং, এই দুইটা শব্দকে আমরা চিনতে পারলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আসলে এখানে মার্কেটিং এ কেন আসলাম, আমরা মার্কেটিং এ কি করব, মার্কেটিং এ কি করব সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। উদ্দেশ্য কি, আপনি দুইটা জিনিসকে আপনি সেল করবেন এখানে, এক হচ্ছে আপনি আপনার দক্ষতাকে সেল করবেন, দ্বিতীয়ত আপনি প্রোডাক্টকে সেল করবেন, ঠিক আছে? তো এখানে আমরা এই প্রোডাক্ট এবং এই পণ্যকে আমরা সেল করব, এটা হচ্ছে আমাদের কাজ। এইবার কথা হচ্ছে, প্রশ্ন আসতে পারে যে আসলে এই মার্কেটিংটা কিভাবে হয়, মার্কেটিংটা কিভাবে হয়। আপনারা একটু উপরে দেখেন একটা ছবি লেখা আছে যে ইয়োর গাইড টু নিউরো মার্কেটিং, ঠিক আছে? আমি আজকে আপনাদের খুবই বেসিক ক্লাস, ঠিক আছে, ফার্স্ট ক্লাস যেহেতু, আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো এবং আপনাদের কাছে আমি মেইনলি মার্কেটিং এর পার্সপেক্টিভটা, দৃষ্টিকোণটা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। আপনারা এই পুরো দৃষ্টিকোণটাকে নিজের মধ্যে আটকে রাখেন। আমি এখন কোনো টুলসে যাব না, আমি এখন কোনো হচ্ছে ইন্টিগ্রেশনে যাচ্ছি না। আপনারা আগে মূল যে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাকে আগে পরিষ্কার করেন। দেখবেন বিশেষত হচ্ছে শীতকাল যখন আসে, শীতকাল আসলে দেখবেন যে আপনাদের ওয়াশরুম যখন থাকে, ওয়াশরুমের কি হয়, আয়না থাকে না, মিরর থাকে না, মিররগুলো কি হয় অনেক সময় ঝাপসা থাকে, ঝাপসা থাকলে কি হয়, নিজের চেহারা দেখা যায়, দেখা যায় না। তো আপনাদেরকে আগে ওই মিররটাকে পরিষ্কার করতে হবে, আগে নিজেদের লক্ষ্য উদ্দেশ্যটাকে পরিষ্কার করতে হবে। যখন পরিষ্কার করে ফেলবেন তখন আপনি দেখতে পাবেন আপনার চোখের জায়গায় কোনো ময়লা আছে কিনা, মুখে কোনো ময়লা আছে কিনা, তারপর আপনি ওই দিকে দৃষ্টি দিন, ঠিক আছে? আগে আপনারা আয়নাটাকে পরিষ্কার করেন। আপনি যদি আয়না পরিষ্কার না করেন, নিজেকে যত সুন্দর করেন না কেন, আপনি সুন্দর হিসেবে কি রিপ্রেজেন্ট করতে পারবেন? আপনি জানতে পারবেন না যে আপনি কতটা সুন্দর, কত স্মার্ট, বা আপনি হচ্ছে কতটা দক্ষ, এগুলো আপনি কোনোটাই জানতে পারবেন না। আগে আপনার দৃষ্টিকোণটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে আমরা প্রথম দৃষ্টিকোণটা পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা মূলত মার্কেটিংটা কিভাবে হয়, কিভাবে মার্কেটিং, এই ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং কিভাবে চলছে, এই জিনিসগুলোকে আমরা একটু বুঝি। এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে নিউরো মার্কেটিং। নিউরো মার্কেটিং, এই আমি একটা শব্দ, এই একটা ওয়ার্ড নিয়ে কথা বলি, ঠিক আছে? এই একটা ওয়ার্ড নিয়ে আপনার কাছে একটু ক্লিয়ার করি যে আসলে নিউরো মার্কেটিং জিনিসটা কি। একটু দাঁড়াই, আচ্ছা, নিউরো মার্কেটিং জিনিসটা কি? এখানে একটা দুইটা ওয়ার্ড আসছে, এখানে ওয়ার্ড আসছে কয়টা? দুইটা, যদিও বেসিক্যালি পুরাটা একটা ওয়ার্ড, কিন্তু এখানে দুইটা কি বলে মানে মেথোডোলজি আসছে, একটা আসছে নিউরো আর একটা আসছে মার্কেটিং, ঠিক আছে? নিউরো বলতে কি বোঝাচ্ছে? নিউরো বলতে বোঝাচ্ছে যে জিনিসটা আপনার মানসিক চিন্তা চেতনার সাথে জড়িত, মানসিক চিন্তা চেতনার সাথে জড়িত। আর দ্বিতীয়ত আসছে কি মার্কেটিং, অর্থাৎ এমন মার্কেটিং যে মার্কেটিং আপনার চিন্তা চেতনাকে নিয়ে খেলবে। আপনি একটা কথা বিলিভ করে রাখেন, এই পৃথিবীতে যত প্রোডাক্ট বিক্রি হয়, পৃথিবীতে যত প্রোডাক্ট বিক্রি হয়, প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রির পিছনে মানুষের ইমোশন কাজ করে, প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে। যেমন হচ্ছে মনে করেন যে আপনার একটা নিউ বর্ন বেবি আছে, নিউ বর্ন বেবি, যখন আপনাকে যখন এরকম একটা অ্যাড দেওয়া হবে, যে অ্যাডে বলা থাকবে যে আপনার শিশুর পরম যত্নের জন্য হচ্ছে অমুক লোশন, ঠিক আছে? অথবা ওইখানে যখন বলা থাকবে যে এই লোশনটাতে কোনো প্রকার কোনো সাইড ইফেক্ট নাই, ঠিক আছে? আপনি কি আপনার বেবিকে অনেক কিছু ভালোবাসেন না, অনেক কিছু পছন্দ করেন না, তাকে অবশ্যই অনেক কিছু ভালোবাসেন, আপনি আপনার নিজের চেয়ে অনেক কিছু ভালোবাসেন আপনার বেবিকে। তা আপনি কি চাইবেন? সবচেয়ে ভালো থেকে ভালো জিনিসটা চাইবেন। তো এই যে চাওয়া পাওয়াটা, এই চাওয়া পাওয়াটাকে হচ্ছে মার্কেটাররা কাজে লাগায়, ঠিক আছে? তো কি করে তারা হচ্ছে, তখন তারা বলে যে এই ধরনের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট নাই। যখন আপনারা এই জিনিসটা বুঝবেন, আচ্ছা এই প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট নেই, আমার বাচ্চার জন্য অনেক ভালো, ইভেন যখন বলা হবে এই যে যেমন আপনারা হচ্ছে বাচ্চাদের জন্য কি করেন, এটা কি বলে, ফুড, যে সাপ্লিমেন্টারি ফুডটা কি বলে, স্যালাড, এটা মনে আছে, এই সাপ্লিমেন্টারি যে স্যালাড, ঠিক আছে?
এই সেরালিক অংশ বলা হয় না যে এর মধ্যে সকল পুষ্টি গুণ আছে, বা এটা খেলে সে দ্রুত স্ট্রঙ্গার হবে, বা এটা খেলে সে দ্রুত মানে তার বাড়ন্তশীল বাড়বে, ঠিক আছে, কথাগুলো বলা হয় না? তো কি হয়, এটাতে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্টকে কাজে লাগবে, ঠিক আছে? এই ইমোশনাল অ্যাটাচমেন্টকে কাজে লাগিয়ে এই প্রোডাক্টগুলো আপনার সামনে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? যখন এই রিপ্রেজেন্ট করা হয় তখন মানুষের মধ্যে একটা অ্যাপিলিং আসে, মানুষের ব্রেইনে এক ধরনের একটা ডোপামিন নিঃসৃত হয়। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন যে মানুষ আসলে ইমোশনকে কিভাবে এজ এ ডিজিটাল মার্কেটাররা কিভাবে কাজে লাগায়। আপনারা ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝে, সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে জানতে হবে, আমার কথাটা শুনুন, আপনাদেরকে প্রথমে জানতে হবে যে কিভাবে মাঠে নিড়ানি দেয় না, নিড়ানি দিতে হয় সেটা আপনাদেরকে জানতে হবে। নিড়ানি দেওয়ার জন্য কি কি লাগবে এটা এখন জানা জরুরি না, আপনাদেরকে আগে জানতে হবে যে প্রপার ওয়ে কি যে নিড়ানি দেওয়ার। যদি আপনি প্রপার ওয়ে জানেন কিভাবে নিড়ানি দিতে হয়, তখন আপনার টুলস না থাকলেও, ওই নিড়ানি না থাকলেও আপনি কিছু না কিছু অন্য কোনো কিছু ব্যবস্থা করে হলেও আপনি কি কাজ করতে পারবেন না? অনেক কি জোড়াতালি অনেক কাজ চালায় না, যে এখন এটা নাই বাট অল্টারনেটিভ কোনো না কোনো ওয়ে তো অবশ্যই বের করে। আপনাদেরকে সেই জন্য কি করতে হবে, মার্কেটিং জানতে হবে। ফার্স্ট আপনারা মেথোডোলজি বুঝে ফেলেন, তখন দেখুন টুলস আপনি এখন ব্যবহার করতে পারবেন। মার্কেটিং এর জন্য এই যে আমরা যেসব ফেসবুকের কথা বলি, আমরা যে গুগলের কথা বলছি, এগুলো জাস্ট টুলস, যেমন আপনি একটা ফ্যান লাগাবেন, ফ্যান লাগানোর জন্য কি প্রয়োজন, টেস্টার প্রয়োজন, আপনার একটা প্লায়ার্স প্রয়োজন, তাই না? এগুলো জিনিস প্রয়োজন। আপনি যদি নাই জানেন যে এটাকে কোথায় সেট করতে হয়, কোথায় ফিট করতে হয়, আপনার হাতে টেস্টার এবং প্লায়ারের কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, কিছু করতে পারবেন না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে হচ্ছে আপনাদের ফার্স্টে জানতে হবে যে কোন গাইডলাইনে আসলে একটা প্রোডাক্ট মানুষের কাছে রিপ্রেজেন্ট হয়, কিভাবে রিপ্রেজেন্ট হয়। এই পৃথিবীতে যতগুলো প্রোডাক্ট এই পৃথিবীতে আসছে এবং আসবে, প্রত্যেকটা হচ্ছে মানুষের প্রয়োজনের স্বার্থে আসে। প্রত্যেকটা প্রোডাক্ট মানুষের প্রয়োজনের স্বার্থে আসে, মানুষের কোনো না কোনো প্রবলেমের সলিউশনের জন্য পৃথিবীতে সকল প্রোডাক্ট আসে। আগে কি প্রোডাক্ট তৈরি হয় নাকি আগে মানুষের প্রয়োজন তৈরি হয়, বলতে পারবে? প্রয়োজন তৈরি হয়। আগে মানুষের যখন তাগিদ আসে, প্রয়োজন আসে, সেখান থেকে প্রোডাক্টের জন্ম হয়। যেমন হচ্ছে মনে করেন আগে মানুষের কি হতো, অনেক সময় কোমরে ব্যথা হতো, পায়ে ব্যথা হতো, ওই যে হাঁটুতে ব্যথা হতো না, তখন কি মুভ মলম আনতো, মুভ মলম পাওয়া যায় না, মুভ মলম পাওয়া যায়, তখন কি মুভ মলম ছিল? তখন ছিল না। তখন কি করতো মানুষ, হচ্ছে বিভিন্ন জড়িবুটি দিত বা বিভিন্ন প্রকার বিভিন্ন গাছগাছরা দিত, তাতে করে এতে করে তারা সলভ হয়ে যেত। তো তারা কি করলো, আস্তে আস্তে এই জিনিসটাকে কি করলো, মানুষের প্রয়োজনটাকে বুঝলো যে কোন জিনিসটা খুব সহজে মানুষকে দ্রুত খুব কম সময়ের মধ্যে মানুষকে ফিট করতে পারবে। তখন তারা কি করলো, আস্তে আস্তে যুগের তাগিদের সাথে কি আসলো, মলম চলে আসলো, মুভ মলম আসলো। তারপরে চালু কি এখন অনেক স্প্রে চলে আসছে, পেইন কিলার স্প্রে, যেগুলো অনেক খেলোয়াড়রা যখন খেলে হাতে মস্কে খাইছে, এই 2 মিনিট বা 5 মিনিট জাস্ট স্প্রে করবে, বাস সেই সময়ের সাথে সাথে দ্রুত সে ফিট হয়ে যাচ্ছে। এই যে প্রোডাক্টগুলো পৃথিবীতে আসছে, প্রথমে আসছে কি মানুষের প্রয়োজন, মানুষের তাগিদ আসছে, তারপর সেখান থেকে প্রোডাক্টের জন্ম হচ্ছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে যেই প্রোডাক্টটা আসছে, সেই প্রোডাক্টটাকে আসলে মানুষের সামনে কিভাবে আসছে। মনে করেন এই যেমন বললাম যে একটা মনে করেন স্প্রে, ঠিক আছে, যে মানুষজন হাতে মস্কা খায়, পড়ে যায়, পড়ে গেলে মনে করেন একটা স্প্রে দিলে কি হয়, এই সাথে সাথে জিনিসটা ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো প্রথমে যেই কোম্পানি এই প্রোডাক্টটাকে তৈরি করছে, আপনি কি প্রোডাক্টটা চিনতেন? আপনি কিন্তু কখনোই চিনতেন না, আপনি জানতেনও না যে এমন প্রোডাক্ট পৃথিবীতে আদৌ জন্ম নিয়েছে কিনা। কিন্তু এই জিনিসটা এখন আপনি চিনেন। মানুষ এখন দেখেন, মানুষজন বাচ্চাকে খাওয়াতে যায়, দেখবেন বলে কি হরলিক্স খাও। হরলিক্স এখন মানুষের কাছে এমন হয়ে গেছে যে মানে হরলিক্স কিন্তু আসলে একটা ব্র্যান্ড, তাই না? কিন্তু হরলিক্স এর নামে কিন্তু আরো অনেক ব্র্যান্ড আছে না? হরলিক্স আছে, বুস্ট আছে, মাল্টোভা আছে, অনেক কিছু আছে। মানুষ কি এগুলোকে চিনে? মানুষ এগুলোকে চিনে না, মানুষ হরলিক্সকে চিনে। মানুষ হরলিক্স বলতে বোঝায় কি এরকম কোনো কিছু একটা জিনিস যেটা দুধের সাথে মিলাই খেতে হয়। তো আলটিমেটলি বিষয়টা কি ছিল? বিষয়টা তো জাস্ট পাউডার ছিল। সে কিন্তু এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে করতে মানুষের কাছে এই ব্র্যান্ডটাকে একটা প্রোডাক্টে তৈরি করে বলছে, ঠিক আছে? তো আপনারা এই স্প্রেটা কিভাবে চিনছেন? এইভাবে চিনছেন, আপনার প্রয়োজনের স্বার্থে আপনার কাছে এই জিনিসটাকে আপনার কাছে বারবার আপনার কাছে কি করা হয়েছে, পৌঁছানো হয়েছে, আপনাকে জানানো হয়েছে যে এই জিনিসটা আমাদের আছে। আপনার জীবনকে চাহিদাকে আপনি চালিকা শক্তিকে এই সহজ করতে পারেন। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর যখন আপনি স্মার্টফোন খুলবেন, স্মার্টফোন খোলা পরে সাধারণত সবাই কম বেশি বোধহয় করে, ঘুম থেকে ওঠার আগে স্মার্টফোনে নোটিফিকেশন চেক করে, হ্যাঁ? যখন সে ঘুম থেকে উঠবে, সে প্রতিদিন সকালে সে যখন ঘুম থেকে উঠবে, ওঠার পরে যখন সে দেখবে তার নোটিফিকেশনে বারবার আসতেছে কি অর্গানিক টুথপেস্ট, সকালে তো মানুষের টুথপেস্ট ব্রাশ করে না, প্রতিদিন তার কাছে নোটিফিকেশন আসছে, সে যে ডোন্ট কেয়ার, থোড়াই কেয়ার করে, কেয়ারই করতেছে না সে।
প্রতিদিন তার কাছে কি নোটিফিকেশন আসতেছে, অ্যাড আসতেছে, তাহলে প্রতিদিন আসতেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন 1 মাস 2 মাস 3 মাস, 100 আপনি দেখবেন, 100 আপনি দেখবেন। আর এই সিস্টেমটা আমি বারবার আপনার কাছে পাঠাচ্ছি না, আমি কি করছি, একটা অ্যালগরিদম সেট করে দিয়েছি। এবার যখন আপনার কাছে প্রতিদিন আসতেছে, আপনি যখন দেখছেন, তখন কি আপনার মধ্যে একটা, ওই যে বললাম নিউরো মার্কেটিং, আপনার অবচেতন মন থেকে আপনার কাছে মনে আসবে আসলে জিনিসটা কি, একটু দেখি, একবার হলো জিনিসটা দেখি। এবং যখন সেখানে কিছু আপনাকে লোভনীয় অফার দেওয়া হবে, ফিচার বলা হবে যে অর্গানিক পেস্ট, এটা ইউজ করলে আপনার দাঁতের চাকচিক্যতা বাড়বে, এই জিনিসগুলো যখন আপনার কাছে বলা হবে, আপনার মধ্যে একটা ইতি আসবে। এজ এ যারা হচ্ছে, যারা দেখবেন সাধারণত পান খায় না, পান খেলে কি হয়, তাদের কি অবস্থা হয়ে যায়, একদম লাল টাকা হয়ে যায়, তরমুজের বিচির মতো হয়ে যায়। তো তার কাছে যদি এখন একটা প্রোডাক্ট মনে করেন অ্যাড যায়, কি বলা হলো যে এই প্রোডাক্ট বা এই টুথপেস্ট ব্যবহার করলে তরমুজের বিচির মতো দাঁত মনে করেন কি হয়ে যাবে, ফকফকা সাদা হয়ে যাবে। সে কিন্তু তার অবস্থা, কারণ তার তো যে বললাম না ইমোশন, এটা হচ্ছে ইমোশন। কারণ সেও কিন্তু চায় যে যার দাঁত সুন্দর চকচকা দাঁত, সেও কিন্তু চায় আমার দাঁত এরকম চকচকা হোক, যদিও সে পান খায়, তারপর কিন্তু সেটা চায়। তো সে যখন ওই জিনিসটার সাথে নিজের ইমোশনকে মিলাতে চাবে, দেখতে চাবে, তখন সে মনে করবে না আমি একবার হলে দেখি আসলেই এই প্রোডাক্টটা ব্যবহার করলে আসলে এরকম দাঁত এরকম পরিষ্কার হয়ে যাবে কিনা, সে একবার হলে আসবে। এখন আমি বিষয়টা সার্বিক যেটা বোঝাতে চাচ্ছি এবং বলতে চাচ্ছি যে মানুষের এই যে ইমোশন গুলা, যার যে ইমোশন গুলা, প্রত্যেকটা মানুষের এক একটা কি আছে, সমস্যা আছে। এই সমস্যাকৃত মানুষ 16 কোটি জনতা বাংলাদেশের মানুষ আছে, বা 17 কোটি হতে পারে, বা সারা ওয়ার্ল্ডে বোধহয় 700 কোটি বা অলমোস্ট জেনারেশন কিছু হতে পারে। এই প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল সমস্যা আছে। তবে আমি এটা বলবো না যে 700 কোটি মানুষের 700 কোটি সমস্যা আছে, না, 700 কোটি মানুষের 300 কোটি সমস্যা আছে। প্রত্যেক এই মানে দুইটা মানুষের মধ্যে, এটা আমি জাস্ট আমি ইয়া করে বলছি, স্ট্যাটিস্টিক্স বলছি না, প্রত্যেক দুইটা মানুষের মধ্যে তো কমন সমস্যা আছে, আছে না, থাকবে না? এই জন্য বলছি যে 700 কোটি মানুষের মিনিমাম 300 কোটি কি সমস্যা আছে, এবং 300 কোটি তার মানে কি 300 কোটি কাতার আছে, 300 কোটি আছে ক্যাটাগরি আছে, শ্রেণী আছে, ধরে নেন 300 কোটি কি আছে, শ্রেণী আছে, তার মানে 300 কোটি প্রোডাক্ট আছে, তাই না? 300 কোটি যদি সমস্যা থেকে থাকে, তাহলে মিনিমাম 150 কোটি কি প্রোডাক্ট ডেফিনেটলি আছে। হয়তো সব সমস্যা সমাধান আমাদের পৃথিবীতে হয় নাই, তাই না? মানুষ চাচ্ছে যে মনে করেন সমস্যা সমাধান, মানুষ চাচ্ছে যে মঙ্গল গ্রহে বসবাস করবে, এটা তো একটা সমস্যা, সমস্যা না? এটা সমাধান স্বরূপ কি করছে, মানুষ অ্যাস্ট্রোনট আসছে, কেউ স্পেসশিপ বানাইছে, সেখানে যাচ্ছে, সমস্যা সমাধান করছে না? এইভাবেই সকল প্রোডাক্ট লঞ্চ হয়, এইভাবে কি হয়, সকল প্রোডাক্ট লঞ্চ হয়। যখন আপনারা এজ এ ডিজিটাল মার্কেটাররা আপনারা যখন চিন্তা করবেন যে এই সমস্যাটা এখনো তৈরি হয় নাই, তৈরি হতে যাচ্ছে, এটা দেখেন সবচেয়ে স্মার্ট প্ল্যানিং, তৈরি হতে যাচ্ছে, এটা যখন আপনারা আপনাদের অ্যানালাইটিক্যাল মাইন্ড থেকে চিন্তা করবেন, ভাবতে পারবেন, তখন অলমোস্ট তার আগে আপনার প্রোডাক্টটা লঞ্চ করে ফেলতে পারবেন, এবং তখনই কি হবে, আপনার সাকসেসফুল হতে হবে। ওই প্রোডাক্ট ওই পৃথিবীতে মানে সমসাময়িক সময় অলমোস্ট 5 থেকে 10 বছর এমনি রুল করবে, ঠিক আছে? এইভাবে মূলত হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বাজারে বা ইয়াতে আসে, এইভাবেই মূলত হচ্ছে কি হয়, এই মার্কেটিং গুলো সার্কুলেশন হয়, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে নিউরো মার্কেটিং যে কথা বলছিলাম, যে মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান স্বরূপ পৃথিবীতে কি এসে প্রোডাক্ট আসে, এবং সেই প্রোডাক্টকে আমরা কি করি, মানুষের কাছে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এখন আমি মুখ্য বিষয় আসে যে আমরা যারা এখানে ডিজিটাল মার্কেটিং করতে আসছি বা অ্যাজ এ স্মার্ট ডিজিটাল মার্কেটার হতে আসছি, ঠিক আছে, আমাদের তাহলে লক্ষ্য উদ্দেশ্য কি হলো, আমরা দুইটা জিনিসকে বাজারে ছাড়বো। একটা হচ্ছে কি প্রোডাক্ট, সেটা আমার প্রোডাক্ট হতে পারে, ক্লায়েন্টের প্রোডাক্ট হতে পারে, আর দ্বিতীয়ত কি হতে পারে, আপনার দক্ষতা, সার্ভিস, ঠিক আছে? যে আপনি কত সুন্দরভাবে, কত ভালোভাবে, কত দারুণ ভাবে আপনি এই জিনিসগুলোকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মোটামুটি আপনাদের মার্কেটিং সম্পর্কে একটু ছোটখাটো ধারণা। আচ্ছা, এখানে এই বিষয়গুলো একটু ইয়া করে বলা আছে, যদিও এখানে কথাগুলো ইয়াতে বলা আছে, এখানে ডোপামিন রিলিজের কথাগুলো, বিষয়গুলো বলা আছে যে মানুষ যখন ডোপামিন রিলিজের বিষয়টা কিন্তু মার্কেটাররা খুব ভালোভাবে কাজে লাগায়, ঠিক আছে? খুব ভালোভাবে কাজে লাগায়। কিভাবে কাজে লাগায় আপনি চিন্তা করেন, যখন আপনার সামনে কোনো প্রকার কোনো প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্ট যখন বলা হয় যে এই প্রোডাক্ট হচ্ছে আপনার বেবির জন্য, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, এই জিনিসটা যখন আপনার কাছে আসার পরে এবং যখন আপনাকে বলা হয় যে এটাতে 30% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, বা 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, বা 50% 70% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তখন আপনার মধ্যে কিন্তু যে ডোপামিনটা আছে, আপনার যে এক্সাইটমেন্টটা আছে, এক্সাইটমেন্টটা আরো বেশি রিলিজ হয়, ঠিক আছে? তখন মানুষ এই দিকে আরো বেশি কি হয়, আগ্রহশীল হয়, আরো বেশি আগায় যায়, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এদিকে আমরা
এখন বিষয়টা হচ্ছে যে আসলে মানুষের কাছে আমরা এই জিনিসটাকে কিভাবে পৌঁছাই, কিভাবে পৌঁছাতে হয়। ঠিক আছে, আমরা যারা স্মার্ট মার্কেটার, আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমরা কি করব, আমরা ডিজিটাল যেই আমাদের মাধ্যমগুলো আছে, মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলোকে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে যাব। এই পৃথিবীতে এখন যতগুলো মানুষ আছে, 600 কোটি বা 700 কোটি মানুষ আছে, তার মধ্যে অলমোস্ট প্রায় 90% মানুষের কাছে কি আছে, সোশ্যাল মিডিয়া আছে, তাই না? সোশ্যাল মিডিয়া আছে। এই সোশ্যাল মিডিয়া হচ্ছে এই 600-700 কোটি মানুষের মধ্যে সবচেয়ে কমন একটা থিং, সবচেয়ে কমন একটা থিং। তো বেসিক্যালি আমরা এই মিডিয়াটাকে আমরা কাজে লাগাবো। আপনার একটা জিনিস স্পষ্ট ধারণা নিয়ে নেন, সেটা হচ্ছে এই পৃথিবীতে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও সামনে শুধুমাত্র এই মার্কেটাররাই রুল করবে। পৃথিবীতে এমন কোনো কিছু হবে না যে কোনো প্রোডাক্ট আসা বন্ধ হয়ে যাবে। তার মানে প্রোডাক্ট যতদিন পর্যন্ত পৃথিবী আছে ততদিন পর্যন্ত মানুষের সমস্যা থাকবে, ততদিন পর্যন্ত কি হবে, নতুন নতুন প্রোডাক্ট আসবে, এবং ততদিন পর্যন্ত কি করতে হবে, আপনাকে এই প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। তার মানে অ্যাজ এ মার্কেটার আপনি কখনোই অবসরে যেতে পারবেন না। আপনি চলে যাবেন, আপনার পর আপনার নেক্সট জেনারেশন আসবে, তারপর তার নেক্সট জেনারেশন আসবে। সো এই জায়গাটা এমন কোনো জায়গা না যে আজকে আছে কালকে পালাই যাবে। এই জিনিসটা আগে নিজেরা মাথা এবং মাইন্ডে ভালো মতো সেট আপ করে নেন। তবে আপনার দক্ষতাকে বাড়াতে হবে প্রতিনিয়ত, আপনার দক্ষতাকে, কারণ সময়ের সাথে সাথে অবশ্যই, হ্যাঁ অবশ্যই, আমি ওটাই বলছি যে প্রতিনিয়ত, এই যে যেমন বললাম, সময়ের সাথে আগে কি হতো, আগে মার্কেটাররা মনে করেন পৌঁছে দিত কিভাবে, ঢেড়া পিটায়, তারপরে কি করতো, তারপর হচ্ছে এই ইয়াদের মাইক দিয়ে পৌঁছেছে, তারপরে কি করছে, এখন ডিজিটাল মিডিয়া ব্যবহার করছে। এভাবে কি করতে হবে, আপনাদেরকে ওই প্রযুক্তিগুলো আস্তে 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 আপনার এখন যে রানিং প্রযুক্তি আছে, এই প্রযুক্তিগুলো আপনাদের মধ্যে অ্যাডপ্ট করে ফেলবেন, তো পরবর্তীতে যে আরো স্মার্ট কি বলে প্রযুক্তি আসবে, সেগুলো আপনার সহজে অ্যাডপ্ট করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আপনাদের যারা যারা এখানে আসছেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, হ্যাঁ, আপনারা যারা এখানে স্মার্ট মার্কেটিং বা কোর্স করতে আসছেন তাদের, আচ্ছা এটাতে আমরা একটু পরে যাবো। তার আগে হচ্ছে আপনাদের আসলে চিন্তা ভাবনাগুলো এটা আমাকে একটু বলেন যে আপনারা আসলে এই ডিজিটাল মার্কেটিং এ কেন আসছেন। আপনি বলেন, কেন এত মিডিয়া থাকতে, এত কিছু থাকতে, ওয়াই ডিজিটাল মার্কেটিং? সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কেন? আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন করতে পারতেন। এটাতে মানে মাধ্যম অনেক বেশি, তারপরে বিশেষ করে উদ্যোক্তা হওয়া সব বেশি। আচ্ছা, আমি এই কথাটা, হ্যাঁ বসেন বসেন, এই কথাটা আমি প্রথমে বলছিলাম, আপনার কাছে যথেষ্ট রিজন থাকতে হবে, আপনার কাছে যথেষ্ট কারণ থাকতে হবে, যে কারণের জন্য আপনি কি করবেন, লেগে থাকবেন। আপনারা যতক্ষণ পর্যন্ত লেগে না থাকবেন, টিচাররা ততক্ষণে কি হবে, ঘুমাই যাবে। আপনারা জেগে না থাকলে টিচাররা কি হবে না, লেগে থাকবে না। আপনাদেরকে জেগে থাকতে হবে। আপনারা প্রথমে কি করবেন, আজকে বাসায় যাবেন, ঠিক আছে, বাসায় যাওয়ার পর কোন প্রকার কোনো অনলাইন মিডিয়া আপনারা ব্যবহার করবেন না। এটা আপনাদের জন্য আজকে অ্যাসাইনমেন্ট লিখে দিবা, ঠিক আছে, আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট। আপনারা কি করবেন, 10টা কারণ বের করবেন, মিনিমাম 10টা কারণ বের করবেন, আমি কেন ডিজিটাল মার্কেটার হতে চাই বা আমি কেন ডিজিটাল মার্কেটিং এ আসছি। ঠিক আছে, এই জন্য বলছি আগে আয়না পরিষ্কার করেন, আগে আয়না পরিষ্কার করেন। যখন আপনি আয়না পরিষ্কার করবেন তখন আপনি আপনার দক্ষতাকে কাজে লাগাতে পারবেন। অনেকে বলে না যে আমার অনেক সুপ্ত প্রতিভা আছে। প্রতিভা যদি এত বেশি সুপ্ত থাকে তো ওই প্রতিভাকে বের করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। প্রতিভাটাকে বের করেন, আগে প্রতিভা বের করতে হবে। এত সুপ্ত এবং গুপ্ত প্রতিভা দরকার নাই, যে প্রতিভা কখনো বেরই হচ্ছে না। ওই ছাই চাপা আগুন যদি সারা জীবন ছাই চাপায় থেকে যায় তাহলে তো ওই আগুনে কোনো কাজ হবে? ফু দিতে হবে। ফু দেন, নিজেকে জ্বালান। আপনি যতক্ষণ পর্যন্ত সূর্যের মতো জ্বলবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আলো ছড়াতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদেরকে আগে সূর্যের মতো জ্বলতে হবে। যখন সূর্যের মতো জ্বলবেন, পুড়বেন, তখন গেছে আপনার আলো দিতে পারবেন, তার আগে আলো দিতে পারবেন না। তবে আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করছি, যেহেতু আপনারা এই মিডিয়াতে এই মাধ্যমে প্রথম আসছেন, আমি অ্যাজ এ টিচার, আমি এই যে ডিজিটাল মার্কেটিং যে সেক্টর আছে, আমি এখানে বহুত বছর যাবত আছি। আমি ওই এক্সপিরিয়েন্সের সাপেক্ষে আপনাদেরকে বলছি, আপনারা যে জায়গাতে জেনে আসেন বা না জেনে আসেন, আপনারা কিন্তু ভুল জায়গায় আসেন নাই। আমি এতটুকু আপনাদেরকে এনশিওর করছি। তবে এই জায়গাটা ভুল হতে পারে যদি আপনারা আপনাদের জায়গা থেকে শ্রম, ডিটারমিনেশন যদি কমায় দেন, তাহলে এই মিডিয়াটা, তাহলে এই মিডিয়া না, পৃথিবীতে যে কোনো মিডিয়া আপনার জন্য ভুল। এই পৃথিবীতে অলস মানুষের কোনো স্থান নাই। এরা একসময় ইতিহাস থেকে হারায় যাবে, এরা একসময় ইতিহাস থেকে হারা যাবে। অলস মানুষ যারা, তারা পরিবারের জন্য পর্যন্ত বোঝা হয়ে যায়।
আপনারা যে সময়টা আছে, আপনারা যে যারা হাউস ওয়াইফ যারা আপনারা আছেন, তারপরে যারা স্টুডেন্ট যারা আছে, সময়টা অনেক বেশি মূল্যবান। সময়টা অনেক বেশি মূল্যবান, আমার কথাটা বিশ্বাস করেন, সময় অনেক বেশি মূল্যবান। সময়টাকে কাজে লাগান। আপনারা যে মিডিয়াতে যে মার্কেটিং লাইনে আসছেন, এই লাইনটা বর্তমান সময়, সমসাময়িক সময় এবং সামনেরও সমসাময়িক সময়, এটা সবচেয়ে প্রেশিয়াস একটা জায়গা, সবচেয়ে প্রেশিয়াস একটা জায়গা। এই জায়গাটাতে এসে আপনারা একদমই ভুল করেন নাই। এই জায়গাটাতে আপনারা টিকে থাকেন, আপনারা জেগে থাকেন এবং আপনাদের ডিটারমিনেশনকে কাজে লাগান। এই জায়গাতে আপনি অনলাইন প্ল্যাটফর্ম বলেন এবং অফলাইন প্ল্যাটফর্ম বলেন, এখানে এত পরিমাণ আর্নিং আছে যা আপনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না? কারণ আপনার আয়না এখনো পরিষ্কার হয়নি, আপনি এখন এটা বুঝতে পারছেন না। তা আপনারা এটা বুঝতে পারবেন, এই জন্য বলছি যে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা মিনিমাম 10টা রিজন বের করবেন আপনারা যে কি কারণে আপনারা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, স্মার্ট ডিজিটাল মার্কেটার কেন হতে চান। ঠিক আছে, এই জন্য 10টা রিজন আপনারা বের করবেন, ভ্যালিড রিজন। তবে কোনো প্রকার কোনো অনলাইন মিডিয়া ব্যবহার করা যাবে না। স্যার আমি বলি কেন আসছি? হ্যাঁ বলে ফেলি সত্য কথা যেটা। হ্যাঁ বলেন। আমি যখন ক্লাস 5 এ থাকতাম হ্যাঁ। ছিলাম, তখন আমি চিন্তা করেছিলাম আমি বিজনেস করবো, আমার বাবার ব্যবসা আছে, ওখানে আমি একটা কাজ করতাম, আমার কাছে ভালো লাগতো। তখন থেকে ওই সুবাদে আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছিলাম। তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি নিজে মানে এটা বিজনেস করবো, বড় ভাবে। জানি না বড় ভাবে করতে পারবো কিনা, বাকিটা আল্লাহ তাআলা জানে ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আমার এখন এটা আমি জানতে পেরেছি, তাহলে আমার নিজের জন্যই আমি মূলত এটা খুব ভ্যালিড একটা রিজন, এটা খুবই ভ্যালিড একটা রিজন বর্তমান সময়। কারণ যারা মার্কেটার হয়, ডিজিটাল মার্কেট যারা হয়, তারা কিন্তু ফার্স্ট ইমপ্লিমেন্টেশনটাকে নিজের বিজনেসে করে। উনি খুব ভ্যালিড একটা রিজন বলছেন, যদি আরো অনেক রিজন আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সবচেয়ে ভ্যালিড একটা রিজন যে আমি আগে নিজের প্রচার প্রসারণ আগে বাড়াবো। একটা কথা আপনারা বুঝে রাখেন যে মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত আমাদের একটা উদাহরণ দিই যে আমরা যেখানে আছি, আমি একটা ফ্যাক্টরিতে জব করি, আপনাদের কথা বলছি, আমি একজন প্রফেশনাল, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি হচ্ছে যে ফ্যাক্টরিতে জব করি তার আশেপাশে একটা দোকান আছে। হ্যাঁ, ধরেন হচ্ছে একটা ইয়ার দোকান, খেজুর টেজুরের দোকান ধরেন আর কি, ঠিক আছে। এটা বাদ দিলাম, এটা কথা বাদ দিই, এই উদাহরণ বাদ দিই। আমি সেদিন গতকালের কথাই বলি। গতকাল আমি যখন আসছিলাম, তো ঢাকায় গেছিলাম আর কি, ঢাকা থেকে যখন ব্যাক করছিলাম, তখন আমি একটা জিনিস ভাবছিলাম যে মনে করেন ঢাকায় একটা কফি ব্র্যান্ড আছে, একটা কফির ব্র্যান্ড আছে যেটার নাম হচ্ছে গ্লোরিয়া জিন্স। আপনার নাম শুনছেন হয়তো বা, গ্লোরিয়া জিন্স, ঠিক আছে। এরা খুব প্রিমিয়াম কোয়ালিটির কফি মেকিং করে বানায়, ঠিক আছে, ক্যাফেটেরিয়া। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা জিনিস ভাবেন যে ওই গ্লোরিয়া জিন্সের একটা মনে করেন এক কাপ কফি খেতে গেলে আপনাকে মেবি খুব সম্ভবত 400 থেকে 450 টাকা পে করতে হবে, একদম মিনিমাম যে কফিটা, ঠিক আছে। ওইটা যদি এখানে আসে, কোথায় আসলো? মনে করেন আমার কাশীপুর গ্রামে আসলো, দুলালপুর বাজারে আসলো, ঠিক আছে। ওইটা কি চলবে? আদৌ চলবে না। কেন চলবে না? কারণ এখানে দুইটা সমস্যা। একটা সমস্যা কি, তোর প্রোডাক্ট ঠিক নাই, আর দ্বিতীয় হচ্ছে তার জায়গা ঠিক নাই। ইভেন্ট পর্যন্ত তাকে কেউ চেনেও না, তাকে কেউ জানেও না, ঠিক আছে। হ্যাঁ, এইটা নিয়ে আমরা সামনে কথা বলবো যে আমরা ব্যবসায়িক পলিসি কি দিয়ে চলে, 4P মাধ্যমে যে ব্যবসায়িক পলিসি গুলো চলে, এগুলো আমরা সামনে ক্লাসে আসবে, ক্লাসে আমরা ইনশাল্লাহ কথাগুলো আলোচনা করবো। যাই হোক, আপনাদের কাছে আসলে আজকে অনেকগুলো কথাই বলে ফেলছি, যে কথাগুলো আসলে ভাবছিলাম যে পরবর্তী ক্লাসে বলবো, কিন্তু কথাগুলো আপনাদের। তো আপনারা এই জিনিসটা সবাই আগে ফার্স্টে এই পার্সপেক্টিভটা ক্লিয়ার রাখবেন, ঠিক আছে, যে আমি কেন ডিজিটাল মার্কেটার হতে চাই, আর ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে, কিভাবে মার্কেটাররা কাজ করবে, কিভাবে আমরা মিডিয়াতে পৌঁছাবো, কিভাবে আমরা সবার কাছে পৌঁছাবো, সেগুলো আমরা আমাদের বিস্তারিত ক্লাসে বলবো। আমরা এখানে একটু আপনাদের ধারণা যে আমরা যে ক্লাসগুলো করবো সেগুলো হচ্ছে যে মিডিয়াগুলো আমরা ব্যবহার করবো, প্ল্যাটফর্মগুলো ব্যবহার করবো, তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক এবং হচ্ছে গুগল, ঠিক আছে। এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করবো। এই টুলস, এগুলো জাস্ট টুলস, ঠিক আছে। ফ্যান লাগানোর জন্য কি দরকার? প্লায়ার্স দরকার, সেটা মনে করেন ফেসবুক। আপনার হচ্ছে কাটিং প্লায়ার্স দরকার বা টেস্টার দরকার, সেটা হচ্ছে মনে করেন গুগল, ঠিক আছে। এগুলো জাস্ট টুলস। তবে স্ট্র্যাটেজি আপনাদের বিল্ড আপ করতে হবে, আপনাদেরকে বিল্ড আপ করতে হবে। কোন কৌশলে আপনি কোন জিনিসটা লিখলে মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে। এখানে মনে করেন নিচে একজন মনে করেন দুইটা দোকান আছে, নিচে দুইটা দোকান আছে, আখের রস বিক্রি করে না, দেখেন না? হ্যাঁ, খোলা ভাবে আখের রস বিক্রি করে। একজন কি করছে, দুইটা দোকান আছে, দুইটা হচ্ছে আখের রসের দোকান, ঠিক আছে। একজন খোলা ভাবে ওই
জাতা কল দিয়ে কি করতেছে হচ্ছে আখের রস বিক্রি করতেছে। পাশে যে আছে সে কি করছে, সেও কিন্তু জাতা কল দিয়ে করছে, বাট সে কি করছে, সে চারিপাশে একটা কাঁচ দিয়ে ঘিরে দিছে, যেভাবে আচার বিক্রি করে দেখছেন না, কাঁচ দিয়ে সে ঘিরে দিল। ঘিরে দেওয়ার পর এবার সে কাঁচের চারিপাশে সে কি করলো, পোস্টারিং করলো এবং লেবেল লাগাইলো। লেবেলে কি বলে দিল, লেবেলে বলে দিল এখানে অর্গানিক, এখানে অর্গানিক আখের রস পাওয়া যায়। কারটা সেল হবে বলেন তো? ডেফিনেটলি মানুষ এখানে যাবে। একে তো তার পরিবেশটা সুন্দর, দ্বিতীয়ত সে বলছে এটা অর্গানিক হেলদি, ঠিক আছে, মানুষের নজর ফার্স্ট অফ অল তার দিকে যাবে। তো এই জন্য যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের হচ্ছে এই জিনিসগুলো আগে বুঝতে হবে, মেথডগুলা যে জিনিসগুলো, এই মেথডগুলো আপনাকে আগে ক্যাচ করতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ক্লাসের দিকে আমরা সামনে যখন যাব, কোন মাধ্যমে কোন মিডিয়াতে এই কৌশলগুলোকে নিয়ে আমরা কাজ করব। আপনি কৌশলটা, উনি কিন্তু কোনো মিডিয়া ব্যবহার করছে, কোনো টুলস ব্যবহার করছে, উনি ফার্স্টে কিন্তু ব্যবহার করছে কি, আগে কৌশল ব্যবহার করছে। সে আগে দেখছে ও খোলাভাবে ব্যবহার করে, আমি একটু ঢেকে ঢুকে ব্যবহার করব, ঠিক আছে, আমি একটু ব্যানারিং করব, ঠিক আছে। তা আগে আপনাকে কৌশল বিল্ড আপ করা জানতে হবে। কৌশল বিল্ড আপ করে জানার পর ফেসবুক এবং গুগলের কাজ আছে ভাই মানুষের কাছে পৌঁছে দেওয়া, অ্যাজ এ পোস্টম্যান, সে পোস্টম্যানের কাজ করবে না। আপনি যদি কৌশলই না জানেন, পোস্টম্যানকে ঠিকানা, আপনি একটা চিঠি দিয়ে দিচ্ছেন, চিঠি দিলে পোস্টম্যান যেতে পারবে? আপনাকে তাকে ঠিকানা দিতে হবে, আপনাকে লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক রাখতে হবে। আপনার লক্ষ্য উদ্দেশ্য, আপনার কৌশল যখন ঠিক থাকবে, তখন কি আপনার চিঠি পৌঁছে যাবে জায়গা মতো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ সামনে কথা বলবো। তো এই পর্যায়ে আমরা মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে আজকে দিলাম, ঠিক আছে, যে মার্কেটিং মিডিয়া কিভাবে কাজ করবে বা ইয়ে হবে, হ্যাঁ, এই জিনিসটা মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিছে। তো এই পর্যায়ে হচ্ছে এগুলো আমরা পরে কথা বলবো, হ্যাঁ, এগুলো আমরা নেক্সট ক্লাসে থাকবে, এসব ক্লাস আমাদের নেক্সট ক্লাসে থাকবে। হ্যাঁ, আমাদের মার্কেটিং কিভাবে হবে, আমাদের কোন মিডিয়াতে মার্কেটিং চলে, কোন পলিসিতে মার্কেটিং চলে, সব কিছু আপনারা পেয়ে যাবেন। তবে আপনারা আজকে এখান থেকে কমিটেড হয়ে যান, ডিটারমাইন্ড হয়ে যান যে আপনারা আমার সাথে আগে লেগে থাকবেন। আপনারা যদি আমার সাথে লেগে না থাকেন তাহলে হবে না, কারণ ফার্স্ট ব্যাচ অলরেডি গেছে, আপনারা ফার্স্ট ব্যাচের সাথে কথা বলে দেখতে পারেন তারা আমার সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত ছিল, ঠিক আছে। আপনারা ওতপ্রোতভাবে জড়িত থাকেন, আপনাদের বিশ্বাস করেন আপনার এখান থেকে একটা দারুণ একটা অফার আসবে, খুব দারুণ একটা অফার আসবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ, তো এই পর্যায়ে হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদেরকে অল্প কিছু কথা বলার জন্য একটু অনুরোধ করবো। আনোয়ার একটু সামনে আসো। আনোয়ারকে এই পর্যায়ে বলবো যে আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে অল্প কিছু ধারণা, ফার্স্ট ব্যাচের আমাদের আনোয়ার স্টুডেন্ট, আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য। তো স্যার মোটামুটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সবকিছু বলে ফেলছে যে কিভাবে কি করতে হবে। আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মানে আমার যতটুকু আমি শিখতে পারছি অতটুকু জাস্ট একটু বলবো। তো আমি গত ক্লাসগুলিতে একটু বলছিলাম যে ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর তুলনা কি, কোনটা কিভাবে কাজ করে, এগুলো বলছিলাম। তো আজকে আবার বলতেছি যে মার্কেটিং কি, বারে বারে এক কথাই, কারণ এই জিনিসটা যাতে আমরা ক্লিয়ার হয়ে যায়। মার্কেটিং জিনিসটা কি? মার্কেটিং জিনিসটা হচ্ছে এমন এমন পদ্ধতি, যে পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এখন প্রোডাক্টটা পৌঁছানোর উদ্দেশ্যকে মানে প্রোডাক্টটাকে মানুষকে কিনাইতে হবে, এটা কোনো কথা না। কথা হচ্ছে আমরা প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাবো, এটা একটা মার্কেটিং। তারপর হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন ফিচার্স আছে, এই ফিচার সম্পর্কে মানুষকে আরো করবো, এটা একটা মার্কেটিং। এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং মানে উদ্দেশ্য হচ্ছে যে প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাবো, এই প্রোডাক্টের সম্পর্কে যত আইডিয়া দাও মানুষকে দিয়ে দিব, মার্কেটিং। এখন হচ্ছে জাস্ট অ্যাড হবে ডিজিটালি, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের কাছে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যে আইডিয়া দেওয়ার যতটুকু করবো, পার্থক্য হচ্ছে শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন যদি একটু অতীতে যাই, সেটা হচ্ছে যে মোটামুটি 1990 এর দশকে ডিজিটাল মার্কেটিংটা শুরু হয়, যখন ইন্টারনেটের প্রসার একটু বাড়তে থাকে। 2008-9 পর্যন্ত এর ডিমান্ড খুবই কম ছিল, তখন অফলাইন ট্রেডিশনাল মার্কেটিং রাজত্ব করছিল। প্রায় ওই সময় হাতে গোনা বড় বড় কয়েকটা কোম্পানি তারা ডিজিটাল মার্কেটিং করিয়েছিল। কিন্তু 2008-9 এর আশপাশ তখন থেকে নতুন একটা শিফট দেখা গিয়েছিল, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মানুষ আস্তে আস্তে একটু বেশি পরিচিতি লাভ করতে পারছে, মানে আস্তে আস্তে একটু ডিজিটাল মার্কেটিং এর দিকে অগ্রসর হচ্ছে। এখন প্রায় ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেড়েছে, প্রায় 50-50 কে আরো অনেক বাড়বে। ডিজিটাল মার্কেটিং এর চাহিদা
বর্তমানে আরো বাড়ছে, প্ল্যাটফর্ম বাড়ছে, তারপর হচ্ছে ই-কমার্স সাইট ডেভেলপ হচ্ছে। আর ভবিষ্যতের কথা যদি বলি তাহলে যেহেতু ডিজিটাল মার্কেটিং বড় একটা ইন্ডাস্ট্রি, আর ভবিষ্যতে এর ব্যাপকতা আর কোথায় যাবে সেটা বলা এখনো প্রায় অসম্ভবই, কারণ ডিজিটাল মার্কেটিং চাইলে দিন দিন বাড়বে, কারণ মানুষ এখন অনেক বেশি অনলাইনে সময় কাটাচ্ছে, তারপর হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম বাড়ছে, অনেক সহজ করে দিচ্ছে আমাদের জন্য। আশা করা যায় ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বাড়বে। এখন কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ কোন কোন সেক্টর রয়েছে, আমরা যদি কাজ করতে চাই মানে কোন কোন স্কিল গুলো আছে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা বড় পরিসর, বড় একটা ইন্ডাস্ট্রি, এখানে ব্যাপক পরিসরে কাজ করার সুযোগ রয়েছে, বিভিন্ন স্কিল আছে। যেমন এসইও, যদি প্রথম বলতে চাই যে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে হচ্ছে ওয়েবসাইটে, এটা মানে হচ্ছে যে কোন একটা ওয়েবসাইটকে আমরা সার্চ ইঞ্জিনে টপ র্যাঙ্কিং নিয়ে যাব, এসইও। এগুলো প্রথম হচ্ছে এসইও, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, তারপরে হচ্ছে ই-কমার্স মার্কেটিং, বিভিন্ন সাইট রয়েছে। আমরা চাইলে যে কোনো একটা স্কিল যদি আমরা ধরে রাখতে পারি, এটা থেকে আমাদের ক্যারিয়ার দাঁড় করানো সম্ভব কোনো বিষয়। এখন হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং কেন শিখব, ডিজিটাল মার্কেটিং কেন শিখি, কি লাভ হবে, এই বিষয়টা একটু আলোচনা করব। তো প্রথম হচ্ছে চাহিদা বেশি, কারণ এখন ছোট বড় প্রায় সব কোম্পানি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে তাদের বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করছে। এটা একটা প্রথম কারণ হচ্ছে চাহিদা বেশি। তারপর হচ্ছে ফলপ্রসূ, মানে আমরা কম খরচে সাশ্রয়ী, ফলপ্রসূ এবং সাশ্রয়ী, কারণ আমরা কম খরচে বেশি মানুষের কাছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি। তারপরে হচ্ছে যে নির্দিষ্ট করে, আরেকটা বড় হচ্ছে আমরা নির্দিষ্ট করে যে প্রোডাক্টটা যে মানুষের দরকার ওই প্রোডাক্টটা ওই মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর কারণে, এটা আরেকটা সুবিধা। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং সুযোগ, আমরা চাইলে আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে একটা প্রোডাক্ট আরেকটা হচ্ছে সার্ভিস, আমরা আমাদের শ্রম অথবা দক্ষতাকে ব্যবহার করে আমরা চাইলে ফাইবার, আপওয়ার্কের মতো জায়গায় মার্কেটপ্লেসে, ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে চাইলে ফ্রিল্যান্সিং এর কাজও করতে পারি, অথবা চাইলে আমরা উদ্যোক্তা হয়ে আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারি, তাহলে আমরা এগুলো কাজে লাগি। এবার হচ্ছে যদি আমরা গ্রাফিক্স এর সাথে তুলনা করি, কেন ডিজিটাল মার্কেটিং, কেন গ্রাফিক্স না, যদি তুলনা করি তাহলে এটা বলতে পারি যে গ্রাফিক্স হচ্ছে মূলত একটা ভিজুয়াল কন্টেন্ট তৈরিতে যারা আগ্রহী তাদের জন্য হচ্ছে গ্রাফিক্স দিয়ে দেন। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে এর একটা বড় পরিসর, এখানে এটা শুধু গ্রাফিক্স এর মতো ভিজুয়ালাইজেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে আপনি ভিজুয়ালাইজেশন কন্টেন্ট তৈরির পাশাপাশি এখানে আপনি বিজনেসকে গ্রো করা, অ্যাড প্রমোশন, তারপর হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এর মতন বিভিন্ন জিনিস করে আপনি কোম্পানিকে গ্রো করতে পারবেন, যেটা গ্রাফিক্স এর মধ্যে নেই। আর আরেকটা বিষয় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এই গ্রাফিক্সটা নিজেও ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। সো আমার মতে মনে হয় যে ডিজিটাল মার্কেটিং এত শাখা রয়েছে, এত বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বিশেষ করে আমাদের বাংলাদেশে যেহেতু একটা সমস্যা বেকারত্ব, আমরা মনে করি যে শুধু জনসংখ্যা বেশি এজন্য মনে হয় বেকারত্ব সমস্যা, কিন্তু আমরা যদি আমাদের জনসংখ্যাকে যদি জনশক্তিতে পরিণত করতে পারি, যদি আমরা দক্ষ নাগরিক হিসেবে তৈরি করতে পারি, তাহলে জনসংখ্যাটাই আমাদের একটা বিশাল শক্তি হয়ে দাঁড়াবে, যা পরবর্তীতে আমাদের দেশকে এক ধাপ এগিয়ে নিতে, মানে দেশের মাথাকে উঁচু করতে সাহায্য করবে। আমরা যদি চাই যে আমাদের পিছিয়ে পড়া যে স্টুডেন্ট গুলো আছে বা আমরা যারা পিছিয়ে আছি তারা যদি একটু চেষ্টা করি, চাইলে আমরা ডিজিটাল ফিল্ডে কাজ করতে পারি, কারণ এখানে অনেক শাখা রয়েছে। যে কোনো একটা স্কিল যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যারিয়ার দাঁড় করানো সম্ভব। তাই মূলত আমার কাছে মনে হয় যে ডিজিটাল মার্কেটিং এ আসা উচিত। সো লাস্ট কথা হচ্ছে এটাই যে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে যদি আপনার পর্যাপ্ত সৃজনশীলতা থাকে, যদি আপনার ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশনের তৈরি করতে আগ্রহী হন, তাহলে গ্রাফিক্স ডিজাইন। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে যদি আপনার ব্যাপক পরিসরে কাজ করার ইচ্ছা থাকে, হাই ডিমান্ড হাই কোয়ালিটি ফুল যদি আপনি ইনকাম করার ইচ্ছা থাকে, বড় কিছু করার অথবা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনার জন্য বেস্ট হবে ডিজিটাল মার্কেটিং। এই পর্যায়ে উর্মি একটু উর্মিকে একটু অনুরোধ করব যে আমরা ডাটা ড্রিভেন প্রসেস সম্পর্কে স্বল্প কিছু ধারণা দেওয়ার জন্য, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। ডাটা ড্রিভেন সম্পর্কে কিছু কথা বলবো। ডাটা ড্রিভেন মার্কেটিং কৌশল, যা গ্রাহকদের আচরণ। ভলিউম একটু বাড়াও না, আমি শুনি না তো।
ডাটা ড্রিভেন মার্কেটিং হলো একটি মার্কেটিং কৌশল যা গ্রাহকদের আচরণ, পছন্দ এবং বাজারের ট্রেন্ড সম্পর্কে বিশ্লেষণ করে, বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে যে মার্কেটিং পদ্ধতি অবলম্বন করে ডাটা ড্রিভেন মার্কেটিং এর মূল ধারণা। গ্রাহকদের আচরণ আমরা বুঝতে পারবো, তাদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের পণ্য বা সেবা তাদের কাছে প্রচারণা করতে পারবো। ডাটা ড্রিভেন মার্কেটিং এর কাজ করার ধাপসমূহ। প্রথমত হচ্ছে ডাটা সংগ্রহ। আমরা যদি ডাটাই না রাখি বা তাদের যে তথ্য এটা যদি আমাদের কাছে না থাকে তাহলে তো আমরা তাদের কাছে তাদের প্রয়োজনীয় সেবা তাদের কাছে পৌঁছাতে পারবো না। তাই প্রথমত আমাদের ডাটা সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে ফেসবুক থেকেও করতে পারি বা আমাদের কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের ট্র্যাকিং অনুযায়ী ওইটা আমরা ট্র্যাক করতে পারি, ওইখান থেকে তাদের তথ্য আমরা পেতে পারি। তারপর হচ্ছে ডাটা বিশ্লেষণ। গুগল অ্যানালাইটিক্স বা বিভিন্ন টুল আছে যেগুলোর মাধ্যমে আমরা এই পর্যাপ্ত ডাটাকে বিশ্লেষণ করতে পারি এবং সঠিক তথ্য পেতে পারি। অডিয়েন্স সেগমেন্টেশন, যেমন হচ্ছে বয়স, লিঙ্গ বা তাদের পছন্দ অপছন্দ অনুযায়ী আমরা তাদের কাছে একটা পৌঁছতে পারি। যেমন মনে করেন যে আমার একটা মোবাইলের শপ আছে, তো আপনি মনে করেন যে মোবাইলে সার্চ করলেন গুগলে বা কোথাও, আমি সেটাকে কাজে লাগিয়ে সেই তথ্যটা আমি খুঁজে বের করে আপনার কাছে আমার মোবাইলের যে শপ আছে সেই ব্যাপারে আপনার কাছে আমি অ্যাড তৈরি করতে পারবো বা ফলাফল পর্যালোচনা হবে। আমার যে একটা কতজনের কাছে পৌঁছেছে বা কি, এটা আমরা ওই ডাটা বিশ্লেষণ করার মাধ্যমে আমরা এটা দেখতে পারবো। আর ডাটা ড্রিভেন মার্কেটিং এর সুবিধা রয়েছে অনেকগুলো। পার্সোনাল অভিজ্ঞতা, মানে আপনার সাথে আমার সরাসরি কথা বলার সুযোগ, যেমন আমি আপনাকে ইমেইলের মাধ্যমে মেসেজ করতে পারি যে আমাদের কেমন লেগেছে এই সম্পর্কে কিছু কথা বলতে পারি। ইনশাআল্লাহ আশা করতেছি এনগেজমেন্ট এটা করলে অ্যাওয়ারনেসটা করি তাহলে ওই নাম্বারে আবার ফলো আপ চলে আসবে সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর হচ্ছে উচ্চতর কনভারসেশন রেট। কনভারসেশন মানে হচ্ছে আমার প্রোডাক্টটা যতক্ষণ না বিক্রি হচ্ছে ততক্ষণ এটা কনভারসেশন বলা যায় না, কনভার্সন। তো আমার প্রোডাক্টটা যদি আপনি কিনেন বা আমি বিক্রি করতে পারি সেটাকে কনভার্সন ধরা যাবে। তো আমার কনভার্সন, আমি যদি ফেসবুকের মাধ্যমে কোনো বিজ্ঞাপন দিয়ে থাকি তো সেক্ষেত্রে কতজন ইন্টারাকশন করলো বা কতজন লাইক কমেন্ট শেয়ার করলো বা আমার ওয়েবসাইটে কতজন আসলো সেটা আমি বিস্তারিত জানতে পারবো। জানার পর কতজন এখান থেকে ক্রয় করেছে সেটাই আমি জানতে পারবো। তো এই ক্ষেত্রে আমার একটা যদি বারবার তার কাছে পৌঁছে তো সেটা কিন্তু আগ্রহী হবে। তো সেই ক্ষেত্রে আমার কনভার্সন রেটটা বাড়বে। তারপর ব্যবসার জন্য আরও বৃদ্ধি। আরও হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আমি কত টাকা এখানে ইনভেস্টমেন্ট করেছি, এখান থেকে কত টাকা আমি রিটার্ন পাচ্ছি, মানে আমার লাভ কতটুকু হচ্ছে সেটা জানতে পারবো বা সেটা আমাদের বৃদ্ধি হবে। যেমন ই কমার্স সাইট গুলো ফ্লিপকার্ট বা অ্যামাজন এগুলোতে যদি আমরা এখান থেকে আমরা যদি পণ্য ক্রয় করি তো তারা আমাদের এই পণ্য, মানে তাদের ওয়েবসাইটে ঢোকার পর তাদের পণ্য ক্রয় করা থেকে সবকিছু আমাদের এই তথ্য তারা পাচ্ছে। তো সেখানে আমাদের রিকমেন্ডেড প্রোডাক্ট এটা লেখা থাকে, মানে আমাকে প্রোডাক্টে রিকমেন্ড করছে আমি যাতে এই প্রোডাক্টটা কিনি। তারা এগুলো কিভাবে পাচ্ছে? এই ডাটা ড্রিভেন মার্কেটিং এর মাধ্যমে এগুলো পাচ্ছে। তারপর হচ্ছে এখানে কিছু চ্যালেঞ্জ আছে। ডাটার গোপনীয়তা, আমি গ্রাহকদের যে ডাটা পেয়েছি এখান থেকে ডাটা চুরি হওয়ার সম্ভাবনা আছে কিছু। তো এটা যদি আমি নিজে একটু সেভ করে চলি তাহলে এটা মানে এড়ানো সম্ভব। তারপর সঠিক ডেটা সংগ্রহ, আমি যদি ডাটাটা সঠিক না নিই, যেমন আপনার পছন্দ হচ্ছে মোবাইল, আমি যদি দিই বা কম্পিউটার, তাহলে তো আর হবে না, তাহলে তো এটা অসম্পূর্ণ। তো সেক্ষেত্রে আমার কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তারপর টুল এবং টেকনোলজির খরচ, এখানে কিছু খরচ রয়েছে, যেমন গুগল অ্যানালিটিক্স বা বিভিন্ন কয়েকটা টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা এই ডাটা প্রাপ্ত ডাটাকে বিশ্লেষণ করে দেখতে হয়। তো এখানে কিছুটা খরচ করবে আর কি, এই কিছুটা চ্যালেঞ্জ আছে। আর বাকি সব এমনিতে নর্মালি, মানে এটা যদি আমরা ডাটা ড্রিভেন মার্কেটিং এর মাধ্যমে যদি আমাদের ব্যবসাটাকে আরো এগিয়ে নিই তাহলে মানে সর্বপ্রথম আমার ব্যবসাটাকে গ্রো করবে। ঠিক আছে ঠিক আছে উর্মিকে অনেক ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে এই পর্যায়ে আমাদের মধ্যে খুব সংক্ষিপ্ত কিছু কথা রাখবেন আমাদের আপার স্কিলের অন্যতম স্বত্বাধিকারী আমাদের ইকবাল স্যার।
ধন্যবাদ। তোমরা কেমন আছো? আমি কালো মানুষ দেখবো না, একটু লাইট জ্বলাই দিই। আসলে তোমাদের আজকের ক্লাসটা আসলে আরো সংক্ষিপ্ত করতে চাইছিলাম। বেসিক্যালি এখন তোমাদের পড়ার সময়, এখন প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় না। তোমাদেরকে প্রথমেই আমি, তোমরা ধান গাছ লাগাইতে দেখছো কখনো? আমরা দেখি সবাই যে ধান গাছের লাগানোর আগে আগে জ্বালা লাগায়, জানো না? আরেক জায়গার মধ্যে ঘন করে বীজি ফালায়, এটা থেকে জ্বালা হয়, ওটা কাইটা জ্বালাটারে উঠানো যায়, এটা কি বলে জানো? আমাদের এলাকায় জ্বালা ভাঙ্গা বলে। আমরা বলি না ভাঙ্গা চুরা শেষ করে দিব, আর কিছু কিছু ভাঙ্গা এমন একটা জায়গায় গিয়ে ভাঙ্গা লাগে, আসলে এটা ভাঙ্গা না, গড়া, তাই না? দেখবা গ্রামে এই কথাটাই বলবে, তুই আজকে কয় কাইন জ্বালা ভাঙছস, কাইনের হিসাব, গজের হিসাব না। তোমরা জানো কিনা জানি না, যারা গৃহস্থ পরিবার তারা জানবে। কাইন হইলো 2 হাতে 1 কাইন। আগে যে ইয়ে আছে না, কঞ্চি আছে না, বাঁশের যে চিকন, এটাকে তো কাইন বলে আমার গ্রাম বাংলায়। 2 হাত দিয়ে একটা কাইন হিসাব করলো, এটা দিয়ে মাইপা কতটুক জায়গা সে কাটছে, সেটার উপরে কতটুক জমি সেটা করতে পারবে, অথবা যে কাটবে তাকে কত টাকা দেওয়া লাগবে, সেই হিসাবটা করা হইতো। এখন তো ফিট, ইঞ্চি এগুলোতে চলে আসছে। এই যে ভাঙ্গা, তারপরে গড়া, এগুলাতে এক এক জায়গায় আমরা এক এক রকমের ব্যবহার দেখব। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, আমরা এইখানে তোমরা অনেকে ডিজিটাল মার্কেটিং, যদিও 2-1 আছে যারা ইংলিশ ক্লাস করবে, তাদের পরের ক্লাসে আসবে। বাট ডিজিটাল মার্কেটিং শেখার ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিয়ে আসছি অথবা চিন্তা করছি, যখন তোমার কাছে দাওয়াতটা গেছে যে কি ডিজিটাল মার্কেটিং শিখনি, প্রথমে একটা ডলারের একটা বান্ডেলের ছবি আসছে মাথায়, তাই না? যে এটা শিখলে, কারণ ডিজিটাল মার্কেটিং যদি তুমি ফেসবুকে অথবা গুগলে সার্চ দাও, দেখবা একটা মানুষের ছবি আইব, খুব অবাক, হাতে কয়েকটা টাকার নোট, বান্ডেল ডলারের নোট, তাই না? এটাই কিন্তু দেখা যায়। মূলত ডিজিটাল মার্কেটিং তারাই করতে আসে যাদের আসলে আর্থিকভাবে একটা সফলতা চিন্তা করে যে আমি আমার পর্যায় থেকে একটা ভালো সফলতা অর্জন করবো। তো তোমাদেরকে আমি কখনোই আমাদের অ্যাডভার্টাইজমেন্টে এখানে সেখানে কোথাও টাকা অথবা ডলারের ছবি দেখাইনি, দেখাইনি। বাট একটা স্বপ্ন দেখাইছি তোমাদের, বিশেষ করে মেয়েদেরকে আমি একটু বেশি দেখাই, কারণ ছেলেদের একটা পর্যায়ে আছে কি, ওরা বিদেশে মুখী হয়ে যায়। একটা পর্যায়ে যখন দেখে রেজাল্ট ভালো হচ্ছে না, ওই যা করে কোথায় জামুগা, ইটালি, মামু, খালা, যেটা। আর যদি মামার যদি একটা মেয়ে থাকে তাহলে আরো সহজ যাওয়াটা। হ্যাঁ, কিন্তু মেয়েরা কি করবে? মেয়েরা কিন্তু বেসিক্যালি একটা সময় ছিল খুবই বুদ্ধি, মানে বোকা অথবা নির্যাতিত, তাই না? এখন হয়ে গেছে ওরা নির্যাতন করে। কিভাবে করে? মাথা হলো মেয়েরা, পাও মেয়েরা, সবকিছুই মেয়েরা। ফ্যামিলিতে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সব হলো মেয়ে, এবং দেশও শাসন করে মেয়ে। ইভেন একবারে জাতিসংঘের মধ্যে মেয়েরাই ক্ষমতায় করে, তাই না? এইটা আসলে মেয়েদের দোষ না, মেয়েদের গুণ, ছেলেদের দোষ। কারণ ছেলেরা ওই যে বিদেশে গিয়ে কমর পরিষ্কার করার দিনে ব্যস্ত। হ্যাঁ, বিদেশে যাবো, ওটা তো কেউ দেখবে না আমি কি করি। কমর পরিষ্কার করে মাসের পরে যদি 50,000 টাকা অ্যাকাউন্টে ভাড়ায় দিয়ে পায়, বউ যে যাইবো না, তুমি কি কমর পরিষ্কার করো নাকি অফিসের মধ্যে কাজ করো, তাই না? কিন্তু একটা মেয়ে কিন্তু এই কাজটা করে না। মেয়ে বেসিক্যালি তার মর্যাদাটা ডেভেলপ করার জন্য একবার প্রাইমারি লেভেল থেকে, প্রাইমারিতে যদি 1 থেকে 10টা লোক মেয়ের, ছেলে মেয়ের ইয়া করো, এর মধ্যে 8 জন মেয়ে পাবা অথবা 7 জন, বাকি 3 জন ছেলে, তাই না? 1 থেকে 8 রোলের মধ্যে ম্যাক্সিমাম মেয়ে না। তোমরা যারা স্কুলের সাথে জড়িত তারা জানবা কারণটা কি। মেয়েরা বেসিক্যালি কয়েকটা কারণে এটাতে ঝুঁকছে। এক হইলো তার সম্মানটা ফিরে পাইতে হবে। একসময় কিন্তু মেয়েরা সম্মান পাইতো না, জানো তো, সম্মানটা ফিরে পাইতে হবে। 2 হলো আমি যদি স্কুলে চলে যাই আমার বাড়ির কাজগুলো করা লাগবে। এটা কিন্তু আরেকটা সুবিধা। বাড়ি বিছানা গুছানো, তারপরে ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, এটা কাজের বুয়া তোলা দিয়ে কোনো একটা ব্যবস্থা হবে। আরেকটা হলো আমি একটা ভালো অবস্থানে চলে যেতে পারবো, তাই না? আজকে দেখো, তোমরা যদি কিচ্ছু না করো, জাস্ট হাউস ওয়াইফ, এখানে তোমাদের একজন থাকতে পারো, হাউস ওয়াইফ, কিচ্ছু না করো, তোমার হাজবেন্ড অথবা তোমার বাবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তোমার পরিবারের তোমার যে সম্মান, তুমি যদি কিছু একটা করো, কিছু একটা মাসে মনে করো 5,000 টাকা আসে, তোমার সম্মান অবস্থান অনেক ভিন্ন না? তোমার টাকা হয়তো পরিবারের কাজেই লাগে না,
কিন্তু মাপার ক্ষেত্রে তোমার মাপটা অনেক বেশি, সেই ক্ষেত্রে মেয়েরা এইদিকে একটু বেশি ঝুঁকতেছে এবং ভালো করতেছে, তাই না? তোমরা ইয়াগুলোর মধ্যে দেখলে, ফেসবুকে অথবা ইউটিউবে দেখলে দেখবা ম্যাক্সিমাম বড় বড় প্রেজেন্টেশন গুলা, টেড একটা আছে না, টেড টিভি, এইগুলোর মধ্যে দেখবা মেয়েরা তাদের স্কিল গুলো কিভাবে প্রেজেন্টেশন করতেছে, কারণ কি ওরা আসলেও ভালো করতেছে। তো এই ভালো করার মধ্যে আমাদের হুমনাবাসীরা পিছায় থাকবে কেন, তাই না? তাদেরও ভালো করা জরুরি এবং আমি মনে করি এইটা আমাদের একটা সুযোগ, যেহেতু তোমরা চাও ডেভেলপ করার জন্য। আর ডেভেলপের জন্য সবচেয়ে ভালো হলো টেকনোলজির সাইডটা। টেকনোলজি সাইডটা ভালো কেন, কারণটা কি? কারণ টেকনোলজি আমরা এখন সবাই নিয়ে চলি, আমাদের পকেটে অথবা ভ্যানিটি ব্যাগে টেকনোলজি নাই এমন লোক এখন খুঁজেই পাওয়া যাবে না, তাই না? এই টেকনোলজিটা ব্যবহার করে আমরা কি করি, ফোন করি, কথা বলি, বেহুদা রিল দেখি, তাই না? আর যারা মনে করে বেহুদা রিলের একটু কম দেখে ওই সময়টা আমি একটু কাজ করব, ইমপ্লিমেন্ট করব, এবং এটা থেকে আমি ওই যে বললাম 2000, 3000, 5000, 10,000 অথবা 50,000, বাংলাদেশে এমন অনেক মেয়ে আছে 4 থেকে 5 লাখ, 12 লাখ, 17 লাখ পর্যন্ত মাসে মেয়ে ইনকাম করে, এমন তো আছে নাকি? গল্প না, আছে। হ্যাঁ, এখন ওদের কথা উপর লেভেলের কথা বললাম না, বেসিক্যালি একটা মেয়ে যদি মাসে 50,000 টাকা ইনকাম করে, তোমাদের কি মনে হয় আমরা যারা এখানে আছি তাদের লাইফটা বাঁচা যাবে না? হয়তো তোমাদের মধ্যে অনেকেই আছে যে মাসে অন্যভাবে 1 লাখ টাকা ইনকাম আসে, বাট তোমারে দিয়ে যদি 50,000 টাকা আসে তাহলে কি হবে? তো চিন্তা করতে পারো, চিন্তা করে দেখতে পারো যে আসলে কি হবে, তোমার চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে যাবে। এই যে আজকে একজন বলতেছিল, স্যার আমার বাচ্চা আছে, আমি তো এটা করতে পারবো না। ওর হাজবেন্ড কিন্তু এই চিন্তাটা একবারও করতেছে না। হ্যাঁ, বাচ্চা আছে, দোকানে ঘরে যাইতে হবে, এমন হাজবেন্ড আছে খুব কম, খুবই কম, কিন্তু দায়িত্বটা কিন্তু তাই। আমরা ধর্মীয় দিক বলি অথবা যেটাই বলি, সামাজিকতা বলি, বাচ্চা পালার দায়িত্ব পুরুষের। যদি মহিলা পালে, এই মহিলাকে এই পালার জন্য তাকে দিতে হবে, টাকা দিতে হবে অথবা তাকে সার্ভিস দিতে হবে। এই বাচ্চাটা পালার দায়িত্ব পুরুষের। কিন্তু ওই জায়গায় আমরা মনে করি কি আমাদের কথা বলার দরকার নাই, আমি হাজবেন্ডের সাথে ভালো থাকি। কিন্তু এই যে আমি একটা কারণ দাঁড় করাই না, একটা বাচ্চা আছে, আমি আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, আমি ওইটাই বলতেছিলাম যে একটা বাচ্চার জায়গায় যদি 3টা বাচ্চা থাকতো তাহলে 3 গুণ কষ্ট করা লাগতো না? তা আমি এই কাজটাকে একটা বাচ্চা ধরি না, এটা বাচ্চা না আমাদের কাছে। একটা কাজ শিখে ইনকাম পর্যন্ত নেওয়ার জন্য যে পরিশ্রমটা করা লাগে, তোমরা তো অনেকে যারা ফার্স্ট বেচে যারা আছো তারা জানো কি পরিমাণ পরিশ্রম করে আসছো এবং করতেছো। একটা বাচ্চা পালার যেতে কম অনেক ভাবে, রাত্রে 12টায় যদি দেখো বাচ্চা প্রসাব করছে, ডাইপারে থাক, সকালে পাল্টানো, কিন্তু রাত্রে মেসেজ আসছে যে এটা একটু করে দাও, পরীক্ষাটা এখন, তাহলে উঠে গিয়ে মোবাইলটা অন করে, কম্পিউটারটা অন করে কোনো পরীক্ষা দিচ্ছ না, কাজ করতেছো না। কতজন বাচ্চা যদি কম, কিসের এটা বেশি? কিন্তু এই বাচ্চাটা কিন্তু একসময় তোমাকে বিট্রে করবে, 100% বিট্রে করবে। 90% বলি আমি, 100% বলি, 90% তোমাকে তোমার মতন করে সার্ভিস দিবে না। দেয় আশেপাশে দেখো তো, তুমি তোমার বাবা মাকে 100% তার মতন করে সার্ভিস দিচ্ছ কিনা। কিন্তু তুমি যেই দায়িত্বটা, তুমি যেই স্টেজটা দাঁড় করাবা, 5,000, 10,000, 50,000 টাকা ইনকাম, এটা কিন্তু তোমার সাথে বিট্রে করবে। কি করবে? তুমি একটা ইনকাম তৈরি করে দিছো, এই ইনকামটা প্রতি মাসে তোমাকে 30,000, 50,000 টাকার একটা ইনকাম দেয়, তোমাকে জেনারেট করে। তোমার সাথে বিট্রে করবে না, কারণ কি এই টাকাটা কার অ্যাকাউন্টে যাবে? তোমার অ্যাকাউন্টে, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না। এই মেন্টালিটিকে আমরা সামনে রেখে হোমনাতে আমি এই আয়োজনটা, আমাদের এই পরিকল্পনাটা টোটালি যে তোমাদের মধ্যে এরকম একটা তৈরি করে দেওয়া, বিশ্বাস যে হ্যাঁ আমি আমারে চালাই, অন্তত আর্থিক দিক দিয়ে আমি আমাকে চালাতে পারি। এটা কিন্তু খুব বড় একটা শক্তি। চিন্তা করে দেখো, দিন শেষে তুমি তোমার ইনকামটা করো, হ্যাঁ, ছেলেরা আবার মনে করো, ছেলেরা তো সংসারের দায়িত্ব নিয়েই থাকে স্বাভাবিকভাবে। সব মিলে আমাদের এই পরিকল্পনাটা, এই যে আয়োজনটা, এটা টোটালি তোমাদের জন্য। বলতে পারো স্যার ট্রেয়ারেন্স করে গেলে, এটা আমারও তো খরচ আছে। এই যাবত ওই দিন আমি একটু খরচ বলতেছিলাম যে এই যাবত আমার খরচ হচ্ছে 2,97,000 টাকা। আমার টাকা আসছে এখান থেকে 1,43,000 টাকা।
বাকি পুরো টাকাটা আমি খরচ করছি। আর আমার চিন্তা হলো যে এক সময় তো তোমরা একটা পর্যায়ে চলে যাবা, একটা পর্যায়ে এখন আমি যে হাউকা উটা করতেছি এটা হয়তো আমার করা লাগবে না, তোমাদেরকে দিয়ে করাইতে পারবো, কারণ তোমরা কামাই করবা না। তোমরা যেরকম বাবা মা যেরকম সন্তানদের কাছে কামাই রিটার্ন করার জন্য চেষ্টা করে একটা সিস্টেম দাঁড় করায়, আমি সেরকম সিস্টেম দাঁড় করাইতেছি। তুমি এখানে ইনকাম করলে এই প্ল্যাটফর্মে বসে তোমরাও এরকম একটা ইনকাম জেনারেট করবা, সেই ক্ষেত্রে আমাদের একটা ফ্যামিলিতে এমনিতেই ইনকাম আসা শুরু করবে, তাই না? এটা কি আসলে ইন্ডিয়ার মতো এমএলএন কোম্পানির মতন হয়ে গেল বিষয়টা? ওই যে একটা কিনলে একটা কিনা দুইটা বেচমু, 2 হাত করবো, 2 হাত থেকে 4 হাত করবো, এটা কি এমএলএম এর মতন? এমএলএম এর মতন না, কিন্তু বিষয়টা হলো পরিশ্রম। আমাদের প্রথম ব্যাচের মধ্যে 12 জন ছিল, 12 জনের মধ্যে একজন 10 জন রেগুলার, এবং আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি 10 জন ইনকাম করার মতো যোগ্যতা অর্জন করছি। তাই তো তোমরা পুরাতন যারা আছো বিশ্বাস করো, প্রত্যেকেই কিন্তু অর্জন করছে, এবং নির্ভর করে আসলে সামনে যে আসলে তারা ইনকাম করতে চায় কিনা। আছে না, পুরো মাছ ধরার সব যন্ত্রপাতি আছে, কিন্তু মাছটা টান দিলে যে লাগবো বসিতে, খুলতে গেলে কিন্তু একটা হাতে ধরন লাগে। এটা কিন্তু কোনো মেশিন বা হিসেবে না যে মেশিন দিয়ে বলে যে বসিটা যে খোলা লাগে, এইটারে যদি কেউ মনে করে যে না এটা করতাম না, তাহলে হ্যাঁ কিন্তু আর ইনকাম করতে পারতাম। হ্যাঁ, মাছ ভাজি খাওয়া সম্ভব না। যাক, তোমাদের প্রতি আজকে এই কথা হলো যে তোমাদের এখন সংখ্যায় কম, এটা শীতের জন্য কম, অনেকেই অলরেডি ভর্তি হয়ে গেছে, এবং অনেকে বিশেষ করে এখনকার ক্লাসগুলো হচ্ছে কি বেসিক দাঁড় করাচ্ছি তোমাদের। তোমরা তো অনেকেই জানো, সালমা জানে এবং অনেকেই জানো যে তাদেরকে আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো শিখাচ্ছি। এটা আমাদের এই ক্লাস দিয়েই আমাদের ওই পর্ব শেষ হয়ে গেছে। এখন যারা শিখবে তারা নিজেদের উদ্যোগে এসে শিখতে হবে। এতদিন পর্যন্ত আমরা কি 3টা সপ্তাহ আদায় করছি না? 3 সপ্তাহে 21 দিন আমরা তাদেরকে সময় দিছি, 21 দিন এসে এসে এখনো যদি কেউ বাকি থাকে আমরা শিখাবো। বাট এখন থেকে আমরা সিরিয়াস হব কিসে? মূল ক্লাসে। আমরা আমাদের আজকের ক্লাসের টপিকটা ছিল কি? বেসিক মার্কেটিং, তাই না? বেসিক মার্কেটিং। আমরা আজকে বেসিক মার্কেটিং থেকে শুরু করছি। আজকে যারা আনোয়ার, উর্মি কথা বললো বেসিক মার্কেটিং নিয়ে, এবং এটার মধ্যে তোমাদের এটা চিন্তা করার কোনো কারণ নাই যে আমরা শুধু বিক্রি করবো, বেচা বিক্রি করবো, এই সেই না। বেচা বিক্রি কিন্তু ডিজিটাল মার্কেটারদের কাজ না, এটা মাথায় রেখো। বেচা বিক্রি যারা করবে তাদেরকে সঠিক প্ল্যান দেওয়া, তাদেরকে পিছন থেকে ব্যাকআপ দেওয়া, তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত সাপোর্ট দেওয়া, এটাই আমাদের কাজ। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে অনেক মার্কেট প্লেস আছে যে জায়গায় আমরা এই কাজগুলো, এই সাপোর্টগুলো দিতে পারবো। এবং দিতে গেলে কি করতে হবে? আমাদের এক্সপার্ট হতে হবে। এবং তোমাদের মধ্যে অনেকেই আসো এই যে ক্লাসটা করে যাও, আরেক সপ্তাহ পর্যন্ত চেহারা দেখি না, এই জিনিসটা এখন থেকে করা যাবে না। এখন থেকে আমাদের তো ক্লাস শুক্রবারই, বাট তোমাদের নিজেদের উদ্যোগেই মাঝে এসে যে আজকে ক্লাসটা করলাম, এই ক্লাসের পুরাটা হবে, প্র্যাকটিস হবে পুরাটা সপ্তাহ জুড়ে। তোমরা গ্রুপে অ্যাক্টিভ থাকবা, বলবা যেই সময় পারো তোমরা, তোমাদের মধ্যে মনে করো 20 জন যদি থাকে, এর মধ্যে 3 জন 4 জন গ্রুপ করে ফেলবা যে হ্যাঁ ভাই আমি আজকে একটা সময় যাবো। পুরাতন আছে যারা, তোমাদের সুবিধা হলো আগের বেচে যারা এই সুবিধাটা পায় নাই, তোমরা এটা পাবা। সেটা হলো এক্সপার্ট পাবা 2-3 জন তোমাদের প্রত্যেক বেচে, যে কিনা সবসময়, কারণ আমরা যখন আগ্রহ করছি তোমাদের দেখাইতে পারছি, কিন্তু ওদের আগ্রহই আছে তোমাদের দেখানোর জন্য, তাই না? আনোয়ার আছে এখানে, যারা যারা আছে তারা পুরাতন ছাত্র যারা আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আছে, তারা তোমাদেরকে সার্বক্ষণিক ভাবে, এবং এটা মনে করার কোনো কারণ নাই যে আমাদের স্টুডেন্ট এখন কম, 2 জন 3 জন, এই স্টুডেন্ট টোটালটা ফিল আপ হয়ে যাবে। এই ঠান্ডাটা একটু কমতে দাও, এই রুমে আমি জায়গা দিতে পারবো। হ্যাঁ, এবং এটা নিয়ে কোনো আমার দুঃখও নাই, কারণ যখন বেশি হবে তখন আসলে ক্লাস করতেও ভালো লাগবে, তাই না? এখন আজকে আমাদের ক্লাসটা একটু শেষ করে দিবেন দুটো। আজকের মূল টপিকটা হলো কি? বেসিক মার্কেটিং এর আজকে যে টপিকটা ছিল, যেই থিওরিগুলা ছিল, এগুলা তোমরা একটা দেখছো লিখে দেওয়া আছে, টোটালটার উপরে তোমরা পড়ালেখা করবা। আজকে কিছু কিছু বিষয় জানাইছে, আনোয়ার জানাইছে, যাকে যাকে পাও প্রত্যেকের লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের। যার কাছ থেকে মনে হয় যে হ্যাঁ, তাকে ফোন দিয়ে মেসেজ দাও যে ভাই আমি এই জিনিসটা বুঝতে চাই, আমাকে বুঝাই দেন, আমি আগামীকালকে পুরো ক্লাসে আসবো, আপনি আসেন। এটা ওরও লাভ, তোমারও লাভ। এটা কিন্তু তোমাদের ক্লাসের অংশ না, এটা হলো তোমাদের প্র্যাকটিসের অংশ। প্র্যাকটিস করবা এসে, এবং এই যে ক্লাসের মধ্যে না আসার প্রবণতা, তোমাদের এই ক্লাস হলো 4 মাসের, 4 মাস থেকে 4.5 মাস হয়। সামনের মডিউল আমরা, এই প্রথম মডিউলটা আমাদের একটু দেরি হচ্ছে,
কিন্তু দ্বিতীয় মডিউলটা আমরা তো দেরি করবো না, আমাদের সেট আপ করা আছে 4 মাস। 4 মাসের জন্য সবকিছু থেকে ছুটি নাও। আছে না অনেকে বলে যে হ্যাঁ আমি এরকম অসুস্থ আছি, আমি বিছানা বেড রেস্টে থাকবো, এই সময় আমি কোথাও বেড়াইতে যেতে পারবো না, আছে না, এই জাতীয় একটা চিন্তা ভাবনা করে বলো 4 মাসের জন্য। যদি বলো যে হ্যাঁ স্যার আমার এই বিয়ে মুসলমানের দাওয়াত, এই দাওয়াত, সেই দাওয়াত, এই অনেক দাওয়াতেই আমি যাই না, আমার কোনো সমস্যা হয় না, আমার সবাই পছন্দই করে। কিছু কিছু ব্যাপার একটু সিরিয়াসলি হবা এই ক্লাসের জন্য, এই ক্লাসের জন্য এই বিষয়গুলো যদি তোমরা সিচুয়েট করতে পারো তাহলে ভালো করবে। তা না হলে একটা ক্লাস, যেমন এই যে আজকে আমরা যে ইনফরমেশন গুলো দিয়েছি ওগুলো তো তুমি কাগজে পাচ্ছ না, পাচ্ছ? আজকে যে প্র্যাকটিক্যালি যে কথাগুলো বলছি, সামনে দেখো প্রত্যেকটা ক্লাসই হবে ইন্টারেক্টিভ, অনেক বেশি আলোচনা করবো আমরা। স্টুডেন্টরা যে কথাগুলো দিবে, পুরাতন স্টুডেন্টরা থাকবে, ওরা বলবে, তোমাদেরকে নিয়ে ক্লাসের পরে বসে আলোচনা করবে। হ্যাঁ, তোমরা চেষ্টা করো ক্লাস যখন শেষ হয়ে যাবে, তোমার ক্লাসের পরে কিন্তু আবার আরেকটা ক্লাস শুরু হবে, এটা হলো ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। ওই ক্লাসে যদি পারো থাকবা, না থাকলে গ্রুপ ওয়াইজ 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিয়ে একজন আরেকজনের সাথে আলোচনা করবে যে আজকে যে ক্লাসটা শিখছি কি শিখলাম, আজকের ক্লাসের থেকে তুমি কি পাইলা, এটা পুরাপুরি ভাবে নিজেকে বুঝাই পরে ক্লাসের থেকে যাবা, মানে বাসায় যাবা। বুঝাইতে পারছি? আর যে বিষয়গুলো তুমি বুঝো না, যে বুঝতে পারি না স্যার, বারবার কষ্ট করে স্যার আছে, উনি মূলত ডিজিটাল মার্কেটিং এর মূল দায়িত্ব পালন করে। উনি অনলাইনে হোক অফলাইনে হোক যে কোনো ভাবে তোমরা সহযোগিতা চাবা, তোমাদেরকে সহযোগিতা করবো। আজকে মধ্যে 2 জন আছে তোমরা গেস্ট, তোমাদেরকে বলবো যে 2-1টা ক্লাসে আসো, এসে দেখো যে আমরা আসলে কি করতেছি। এই করাগুলোর মধ্যে যদি তোমার পছন্দ অথবা পরিকল্পনা মিলে যায় তাহলে তোমরা কন্টিনিউ করো। হ্যাঁ, এই হলো কথা আজকে ক্লাসের মধ্যে। স্যার আমাদের আলোচনার মধ্যে আর কি বাকি আছে? আমাদের মোটামুটি আসলে শেষ। হ্যাঁ, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, তো আমরা টাস্ক দিয়ে দিতে হবে আজকে, কাজ দিয়ে দিচ্ছি। ওনাদেরকে কাজ দিয়ে দিচ্ছি যে ওনারা ডিজিটাল মার্কেটিং কেন করতে যাচ্ছে তার 10টা রিজন ওনারা লিখবে। এটা হচ্ছে ওনারা অনেকটাই জানেন না যে ডিজিটাল মার্কেটিং এ কেন আসছেন। ঠিক আছে, আজকে জানার কথা, আজকে ডিজিটাল মার্কেটিং কেউ যদি লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার না থাকে তাহলে সে আগাইতে পারবে না, সে হচ্ছে ওই পাবে না। ঠিক আছে, আচ্ছা, তো আপনারা এটা করবেন। আর হচ্ছে আপনাদের উদ্দেশ্যে একটা দেখাই আপনাদেরকে। রোহান লাইটটা অফ করে দিতে। এই পাশে সুইচটা নিচে, ওই পাশে সুইচটা একবার ওই পাশে অফ। এটা না, এটা না, এটা ডাউন করা আছে, স্লিপ মোডে চলে গেছে। আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেখাই। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখেন, দেখার পর আপনারা চিন্তা করবেন, কারণ এই ভিডিওটা আপনারা অনেকবার দেখছেন, এই ভিডিওটা আপনারা হয়তো অনেকবার দেখছেন, কিন্তু দেখার মতো করে দেখেন নাই। মানে হচ্ছে যে দৃষ্টিকোণ থেকে দেখতে হবে সেই দৃষ্টিকোণ থেকে আপনারা দেখেন নাই। ঠিক আছে, আপনারা আগে এই ভিডিওটা সেজন্য আগে দেখেন যে কিভাবে একটা মার্কেট, একটা প্রোডাক্ট কিভাবে দাঁড়ায়, কিভাবে তার অস্তিত্বের তৈরি হয়, সৃষ্টি হয়। ঠিক আছে, আপনারা দেখেন এটা। তোতলা কমেডিয়ানের সাউন্ড সিস্টেম কাজ করে না, এই রাত তুই
বসা নিচে রাখো, নিচে রাখো। আচ্ছা এখানে রাখো, এখানে রাখো ভাই, এখানে রাখো। এটা লাগালে আসবে? আসবে না, ল্যাপটপে লাগালে আসবো? আসবে না। সমস্যা? ইয়ালা সবচেয়ে বড় একটা খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখেন, হ্যাঁ? কমেডিয়ানের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো সাসপেন্স। কিন্তু সবারই আপনাদের মতো ধৈর্য নেই। এখানে একটা শব্দ ব্যবহার করছে না, অডিয়েন্স। সব অডিয়েন্সের কি আপনাদের মতো ধৈর্য নেই? অডিয়েন্স তাহলে কি বুঝাইলো, কাদের বুঝাইলো? যারা শুনতেছে, যারা শুনতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আজকে যাই এই ওয়ার্ডগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, এই জন্য আমি এই জায়গায় পজ করছি, ঠিক আছে? পালিয়ে যাই। সরি স্যার। আগে 5 সময় বলতো চলতি একটা জোক শোনা, আর এখন বলে জোক ছাড়, চলছে না। কিন্তু আমিও না শোন, জোকের সঙ্গে যাবই না। এখানে কি হলো, সে লোক মানে কি ডিটারমাইন্ড বুঝাচ্ছে, তাই না? সর্ববেশী ডিটারমাইন্ড, সে যোগ না শুনে যাবেই না। আচ্ছা, এবং এইখানে যে একটা শুরু থেকে দেখলেন, ফার্স্টে কিন্তু আপনাদের নিউরোমার্কেটিং কাজটা হয়ে গেছে। কি কারণে জানেন? ফার্স্টে কিন্তু আপনাদের ইমোশনটাকে কাজে লাগাচ্ছে। কিভাবে বলেন তো? সে যে স্ট্যামার, সে হচ্ছে কথা বলতে গেলে তোতলায়, তার মধ্যে স্ট্যামারিং সমস্যা আছে। সে আপনাদের প্রথম দিন ইমোশনটা দিতে নিল, ঠিক আছে? তারপরে ইমোশন আসবে না, অটোমেটিক ইমোশন চলে আসবে। তো বন্ধুদের বোঝালাম, টাইম লাগে রে ভাই, বাফারিং বাড়িওয়ালাকে বোঝালাম, দুইটা চেয়েছিলাম, একটা দিয়ে গেল। 2 ভেরি ফানি। যে আজকাল জোকসও কিস্তিতে মেলে। পুলিশরাও বলে আইনের হাত থেকে লম্বা আমার চোখ। দুনিয়াকে বোঝালাম, আরে যোগ তো শেষ করো, সাসপেন্সে রেখে দিলে। যে শহুরে মেওয়া ফলে। ভোরবেলা পার্কে গেলাম, ওখানে সবাই প্রথমে যেই আমি ক্লাসে প্রথমে যে কথাগুলো বলছিলাম, পৃথিবীতে যত প্রোডাক্ট তৈরি হয় এক সমস্যার সমাধান নিয়ে আসে, তাই না? সমাধান বের হয়ে গেল কিনা? সমস্যা কি ছিল সে বলতে পারতো না, জোকস বলতে পারতো না। এখন কি হচ্ছে, মানুষ আগ্রহ দিয়ে কি করছে, সে কফি খাওয়ার পর মানুষ আগ্রহ দিয়ে তার কথা শুনতে যাচ্ছে, সে লিফটটাকে খুলে দিল তার কথা শোনার জন্য, তাই না? একটা মানে একটা সলিউশন নিয়ে আসলো, তাই না? বুঝে গেল লাফার ক্লাব, ওরা সব কিছুতেই আছে। উপরওয়ালাকে ধন্যবাদ কফির জন্য, যার জন্য আমিও লেগেছিলাম আর আপনারাও জেগেছিলেন। My name is Rishi. Let's get started. দেখছেন, একে বলে মার্কেটিং, এইটাকে বলে মার্কেটিং। এখানে কি হচ্ছে, ফার্স্ট থেকে তারা সমস্যা নিয়ে আসছে। কি সমস্যা নিয়ে আসছে আমি কথা বলতে পারি না ভালো মতো করে, ঠিক আছে? তারপর কি করলো, সে কফি খেলো, কফি খাওয়ার পর তার মধ্যে একটা ডিটারমিনেশন আসলো, সে জেগে থাকা শুরু করলো, সে বেশি শ্রম দেওয়া শুরু করলো, এবং মানুষের সামনে এসে যখন তার এফোর্টটা বেস্ট এফোর্টটা দিল, তখন মানুষ কি হলো, তার কথাগুলো শুনতে চাইলো, জানতে চাইলো। সমস্যা কি হলো, একটা সমাধান চলে আসলো। এই সমাধান নিয়ে তার মধ্যে যখন ইমোশন অ্যাড হয়েছে, এবং মানে এই সার্বিক জিনিসটা মিলে মানুষের মধ্যে কি হবে, ইমোশনের একটা স্ট্রাইক হবে। এবং সর্বশেষ কি বলছে, লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করি। মানুষকে কি করলো, আরো চিয়ার আপ করে ফেললো। এবং এই একবার দেখার পর মানুষের মধ্যে কি চিন্তা চেতনা আসবে, যে আমাকে জেগে থাকতে হলে আমাকে কি খেতে হবে, কফি খেতে হবে। কোন কফি খেতে হবে, নেসক্যাফে খেতে হবে, ঠিক আছে? তো এটাকে বলে মার্কেটিং, ঠিক আছে? আপনাদের এই নিয়ে একটা ছোটখাটো ধারণা দিলাম।
তো ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে ক্লাস হবে। আপনারা সবাই এই যে কফি খেয়ে জেগে থাকেন, আমিও কিন্তু লেগে থাকবো। আপনারা যদি ঘুমায় যান তাহলে কফি খাবেন, আর যদি আপনারা ঘুমায় যান তাহলে আমি কিন্তু জেগে থাকতে পারবো না। ঠিক আছে, আপনাদের লেগে থাকতে হবে। আপনারা লেগে থাকলে তখন আমি আপনাদের পিছনে এফোর্ট দেওয়ার ম্যাক্সিমাম চেষ্টা করবো আমাদের থেকে আসবে। আপনারা যদি জেগে না থাকেন, আপনারা লেগে না থাকেন, তাহলে আমার মধ্যে কোনো এফোর্টটা কিন্তু আসবে না। ঠিক আছে, তো আমি আমার ম্যাক্সিমাম এফোর্ট আমি আপনাদের জন্য দিব। ঠিক আছে, এবং ইনশাআল্লাহ আপনারা এখান থেকে সাকসেস হয়ে সর্বোচ্চ 3 থেকে 4 মাসের একটা জার্নি, মাত্র 3 থেকে 4 মাস, এই সময়টা আপনি আপনার বেস্ট এফোর্টটুকু দেন, বাকিটা ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে আসবে, সাকসেস ইনশাআল্লাহ তাআলা আসবে। ঠিক আছে, তো আজকের মতো এটাই। আর আপনারা বেসিক এই জিনিসগুলো আছে যেটা বলছিলাম, আপনার রিজনগুলো অ্যাসাইনমেন্ট আকারে লিখবেন, লিখে ইকবাল স্যারের কাছে জমা দিবেন ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা মার্কেটিং যে পলিসিগুলো আছে, এই যে অ্যাড গুলো আছে, অ্যাড কিভাবে আসলে আসে, যে অ্যাড গুলো আসতেছে মানে কি বলে আপনার ফেসবুকে অ্যাড আসে না, এই অ্যাড গুলো একটু দেখেন, অ্যাডটার মুখ্য উদ্দেশ্যটা কি, এগুলো একটু বারবার দেখেন, 4-5টা অ্যাড দেখেন, কমার্শিয়াল অ্যাড গুলা দেখেন। তাহলে এই কমার্শিয়াল অ্যাড গুলা দেখলে আপনার একটা মাথার মধ্যে একটা সিনোপসিস চলে আসবে, একটা জিস্ট চলে আসবে। বিভিন্ন বড় বড় কোম্পানির কমার্শিয়াল অ্যাড গুলা আপনারা একটু রিওয়াইন্ড করেন। ঠিক আছে, তারপর ইনশাআল্লাহ আমি যখন কথাগুলো বলবো তখন দেখবেন আমার কথাগুলোর সাথে এই কমার্শিয়াল অ্যাড গুলো মিলে যাবে। ঠিক আছে, বড় বড় কোম্পানির অ্যাপেল, স্যামসাং বা বড় বড় দেখবেন থাই কোম্পানি আছে না, থাই কমার্শিয়াল অ্যাড খুব ভালো, সুন্দর কমার্শিয়াল অ্যাড তৈরি করে ওরা, এগুলো দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জন্য টাস্ক। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।